তুমি কোথায় যাবে? ওই দিক পানে চল কেনে, ওইদিকে একটা ভাঙা ঘরটো আছে। তুমি কে? আমাকে মারছো কেন? আমি যেই হই, মাইয়া একা পাইয়া তোকে জীব লক লক করে না রে। মাইয়াদের নগ্ন শরীর স্পর্শ করলে খুব খুব মজা লাগে না? এবারে দেখ কেমনে লাগে। না না, এটা না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ক্ষমা করো। আমি আর কখনো এমন কাজ করব না। আজকের গল্প শুরু করার আগে তোমাদেরকে আমি একটা অ্যাপ্লিকেশনের বিষয়ে বলতে চাই। এইটা খেলে তোমরা খুবই অল্প সময়ের মধ্যে অনেক টাকা খুব সহজে ইনকাম করতে পারবে। আর এই জিনিসটার সিম্পল ব্যাপার হলো, প্লেনটি ধাক্কা লাগার আগে তোমাদেরকে টাকাটা রিকভারি করে নিতে হবে। এখন আমি প্লেনটাকে উড়িয়ে দেব, আর প্লেনটাকে ধাক্কা লাগার আগে আমি আমার টাকাটা রিকভারি করে নেব। তাহলে দেখা যাক এবার কি হয়। ইয়েস, আমি জিতে গেলাম 11,000 টাকা। আর তোমরাও যদি ইনকাম করতে চাও তাহলে আমার ফার্স্ট কমেন্টেই লিংক পিন করা আছে, তাড়াতাড়ি যাও আর রেজিস্টার করে নাও। আর তোমরাও যদি আমার দেওয়া প্রোমো কোড ইউজ করো তাহলে পেয়ে যাবে 1,50,000 টাকার মতো ওয়েলকাম বোনাস আর 150 মতো ফ্রি স্পিন। তাহলে আর দেরি কিসের? লিঙ্কে যাও এবং সাইন আপ করো। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। কেটেলসে আজকের গল্পটা কিন্তু সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটা কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। তো ছোটরা যারা রয়েছো তারা আজকের গল্পটা থেকে একটু দূরত্ব বজায় রাখো। কেটেলসের আজকের গল্পটা তোমরা যারা শুনছো, তোমরা কে কোথা থেকে শুনছো আর তোমাদের নাম অবশ্যই কিন্তু প্রত্যেকে আমায় কমেন্ট করে জানাও। গল্প শুরু করার আগে কয়েকটা বিষয় তোমাদেরকে একটু বলে নিই। আমি শ্রীরূপ তোমাদের স্কেরিটেলসের সমস্ত আপকামিং প্রজেক্টসের বিষয় লেটেস্ট আপডেটস দেওয়ার জন্য একটা স্কেরিটেলসের হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি। সেখানে কিন্তু তোমরা সবাই গিয়ে একটু জয়েন হয়ে নাও। আর এছাড়া তোমরা সবাই আমায় ইনস্টাগ্রামে এসে একটু ফলো করো। ফলো করে আমার ফলোয়ার্সটা আরও একটু বাড়িয়ে দাও। ফলোয়ার্সের অবস্থা খুবই খারাপ আমার। চাইলে আমায় মেসেজও করতে পারো ইনস্টাগ্রামে, মোটামুটি অনলাইনই থাকি, সো আড্ডা মারা যাবে। আমার ইনস্টা আইডির লিঙ্ক ডেসক্রিপশনের ওপরে আর গল্পের মোশন পোস্টারে আমি মেনশন করে রাখলাম। স্কেরিটেলসে আজ তোমরা শুনবে অনির্বাণ বিশ্বাসের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার অভিশাপের গল্প, মোহিনীর মায়া। শুরু হচ্ছে স্কেরিটেলসের আজকের গল্প। কি ভয় পাচ্ছ নাকি? এরকম কেউ কি ভয় পায়? আমি না তোমার নিজের বিয়ে করাবো। একটু একটু কাছে এসো, সোহাগ করো আমাকে। খিলখিল করে বিয়ের কোণে হেসে উঠল। তাকে দেখে তার সদ্য বিয়ে করা বর ভয়ে থরথর করে কাঁপছিল। সে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আমাকে আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি চলে যাব। বউ হেসে বলল, কোথায় যাবে স্বামী? জমের বাড়ি? আমাকে আমাকে ছেড়ে পালাবি? এত তোর স্পর্ধা? দাঁড়া দাঁড়া, তোকে দেখছি। বর বলল, আচ্ছা পালাবো না, কি করবো বলো? সে এবারে হেসে বলল, ওই যে ফুলশয্যায় যা করে সেটা কর, কর এক্ষুনি। বর
এবারে কাঁদো কাঁদো গলায় বলল, ওটা তো পরশু দিন, দিনের দিনটা করলে ভালো হতো না? আজকে তো। বউ হেসে বলল, করবি না, করবি না? ঠিক আছে, তাহলে মর, মর এক্ষুনি। এই বলে সে তার গলাটা শক্ত হাতে টিপে ধরল। সকালে আবার গ্রামে কান্নার রোল উঠল। গতকাল রাতে যে বাড়িতে আনন্দের ফোয়ারা ছুটেছিল, সেখানে আজ মৃত্যুর কালো ছায়া। দুটো মৃতদেহ পড়ে রয়েছে। দুই বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েছে। সদ্য বিয়ে হওয়া নবদম্পতির যদি এই হাল হয়, তবে কার মাথার ঠিক থাকে? খবর পেয়ে ছেলের বাড়ির লোকজন এসে পড়েছে। ছেলে ও মেয়ের মা যে যার সন্তানকে জড়িয়ে কাঁদছে। দুই সন্তানহারা মা বাবার কান্না দেখে সমস্ত গ্রামবাসীর শোকস্তব্ধ। কারো ঘরে আজ কোনো রান্না অবধি চড়েনি। সারা গ্রামের মানুষ তাদের বাড়িতে জড়ো হয়েছে। সবাই ভয়ে জড়সড়। সবাই বলা বলি করতে লাগলো। এক বৃদ্ধ গ্রামবাসী বলল, আরে কি করি এসব হলো বল দেই। ওরা তো বললো রাত অবধি খুব মজা মস্করা সবই হইছে, তারপরে সব ঘুমায় গেল। পরে যে কি হইল না, কেউ জানে না। বৃদ্ধ গ্রামবাসী বলল, পুকুর ধারে ওরা গেল কখন? এতগুলি লোক কি মরার মতো ঘুমাইতেছিল? মরের তো এই রাস্তা চেনার কথাই নয়। তাহলে নিশ্চয়ই পুঁটি ওরে নিয়ে গেছিল। কিন্তু ও তো জানতো ও পুকুর ধারটা ভালো না। আগেও তো ওইখানে একজন ডুইবা মরছিল, তবে গেল কেন? পুঁটির মামা পাশেই বসেছিল। সে এবারে কেঁদে উঠল। সে বলল, সবই কুপাল কাকা, সবই কুপাল। পুঁটিকে গতকাল ও পুকুরে জল সইতে অব্দি নিয়ে যায়নি কেউ। দূরের পুকুরে গেলাম গিয়া, আর কাল রাতে কিনা ভগবান, তুমি কি করলা? বলে ডুকরে কেঁদে উঠল। বৃদ্ধ গ্রামবাসী বলল, কাইন্দ না গো, কাইন্দ না। কি আর করবা বলো? ভগবান যা কপালে লিখিছে তাই তো হইব। এমন সময় সবাই একটু গুঞ্জন করে উঠল। একজন টাক মাথা লোক তড়িঘড়ি ঢুকল। বৃদ্ধ বলল, এই তো মরল এসে গেছে। ও মরল, দেখো কি হইছে। সে মাথা নেড়ে ভেতরে ঢুকে সবার সঙ্গে আলোচনা করে সান্ত্বনা দিল। তারপরে বলল, যা হবার তাই হইছে, আর দেরি কইরো না। দুই পক্ষের লোকই তো হাজির, তাড়াতাড়ি সব কাজ সাইরা ফেলো। এই কথা শেষ হতে না হতেই সবাই তাড়াহুড়ো করতে লাগলো। আর বাড়িতে মেয়েদের মধ্যে জোর ক্রন্দনের রোল উঠল। আস্তে আস্তে সবাই তাদের দেহ নিয়ে গ্রামের কাছেই শ্মশানে গেল। গ্রামের শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হলো। বিকেলে গ্রামের মোড়ল গ্রামের সব লোককে নিয়ে সভা ডাকল। সবারই মুখ থমথমে। সবাই নিজেদের মধ্যে কথা বলা বলি করতে লাগলো। গলা খ্যাক খ্যাক করে পরিষ্কার করে নিয়ে মোড়ল বলতে উঠল। মোড়ল বলল, তোমরা সবাই জানো নিশ্চয়, কাল রাতে বিমলের পিঠে কি হইছে। আমাগো সবারই ওর পিঠে নেমন্তন্ন ছিল। এত আনন্দ আমরা বহুদিন পর করছি। বিমলও আমাগো আদরাপ্যায়নের কোনো রূপই ত্রুটি রাখে নাই। সবাই একসঙ্গে মাথা নাড়ল। মোড়ল বিমলকে সামনে আসতে বলল। সে সামনে এসে একধারে বসল। মোড়ল আবারও বলতে লাগলো, কাল রাতি অবধি সবাই নতুন বর কনের লিয়া আনন্দ ফুর্তি করছে গিয়া। যা শুনছি তাতে মাঝরাতেই কিছু হইছে। ওই পুকুরের বদনাম তো পুঁটি জানতো। ওইখানেই আগেও একজন মরছে গিয়া। তারপর থেকে এই গ্রামের কেউই দিনের বেলা ও পথ মারায় না। কিন্তু এত কিছু জানার পরেও পুঁটি আর ওর স্বামী কি করতা যে ও ধারে গিয়াছিল, কেউ তা জানে না।
বাড়িতে কল ঘরও ছিল, ফলে ওসব কর্তা যাবে নাই। তাহলে কি হইল গিয়া? কারো কিছু মনে হইছে বা কিছু জানা থাকলে কই ফেলো, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। একবার গ্রামের বদনাম হইলে বিয়া বা অন্য সব ব্যাপারেও সমস্যা হইব কিন্তু। অতএব আর দেরি না কইরা বইলা ফেলো, যার যা কিছু মনে আসে সব কইয়া ফেলো, ডরাও না, মন খুইলা কও। বৃদ্ধ বলল, যদি কিছু জানো, যদি কিছু দেখো, তবে লুকায় না, বলি ফেলো, বুঝলা? এতে সকলেরই ভালো হইব। সবাই চুপ করে থাকলো। বৃদ্ধ আবার বলে উঠল, সব থাকলে হব, এখনো কিছু না কইলা আর কবে কবা? এতগুলো মানুষ গ্রামের কিছু দেখলা না? মোড়ল বলল, দেখো, ভয়ের কিছু নাই। যদি কিছু আভাসও পেয়ে থারো তাহলে কও, নির্ভয় কও। সবার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, কিন্তু কেউ কিচ্ছু বলল না। সবাই যখন হাল ছেড়ে দিয়েছে, তখন একটা বাচ্চা মেয়ে তার মায়ের হাত ছাড়িয়ে এসে বলল, আমি আমি দেখছি ওদের ওদের দুজনকে বাইরে যেতে। সবাই যখন ঘুমিয়ে পড়ছিল, তখন তখন পুটু দিদি নতুন জামাইবাবুরা ঢে বলছিল পুকুর ধারে বেড়াতে যাবে বলে। নতুন জামাইবাবু প্রথমে রাজি হয় নাই, কিন্তু কিন্তু পুটি দিদি জোর করে হাত ধইরা নিয়ে গেল। বিমল রেগে বলল, ওই সবলা, তোর ছোট মাইয়ারে আমাকে সদ্য মরা মাইয়ার নামে বদনাম করিতে বারণ কর। আমার কিন্তু এখনো মাথার ঠিক নাই। সবলা এসে তার মেয়েকে থমকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু মোড়ল বলল, দাঁড়াও সবলা, ওরে কইতা দাও। আর বিমল, দেখো, এটা সারা গ্রামের নিরাপত্তার ব্যাপার। তুমি চুপ থারো দেই, মাঝখানে কোনো কথা কইবা না। তারপর মেয়েটাকে আদর করে বললেন, মা, তুমি দেখলা কেমনে কও তো? ছোট মেয়েটা বলল, আমি আমি হিসু করে আসতেছিলাম, তখন তখন আমি সব শুনছি। আমারে আমারে বিশ্বাস করো কাকা। মোড়ল বলল, আচ্ছা মা, তুমি বসো গিয়া। তারপর সবার উদ্দেশ্যে মোড়ল বলল, কি গো সব, বড় চিন্তায় পড়া গেল দেই। কি করুম বলো তো কেউ? সেই বৃদ্ধ মাতব্বর বলল, আর কেউ কিছু দেখলা বলো গিয়া? সবার কথার ওপরে কিছু একটা উপায় তো বার করতে হব গিয়া। সবলা এবারে বলল, আমি বলছি, একদিন ওই পুকুরের ধারের পাশ দিয়া আসতেছিলাম, হঠাৎই আমার নাম ধইরা কেউ যেন ডাকতেছিল। আমি ভাবলাম গ্রামের কেউ হইব, কিন্তু ঘুরে দেখি কেউ কোথাও নাই। আমি ভয় দৌড়ি দৌড়ি ঘরে গিয়া দৌড় দিলাম। তখন আবারও গ্রামের লোকজনের মধ্যে গুঞ্জন শোনা গেল। মোড়ল গ্রামের মাতব্বরদের নিয়ে যুক্তি করতে বসল। সবাই কিছুক্ষণ আলোচনা করে বলল, শুনো সব মন দিয়া, আমরা সবাই একসঙ্গে মিলা যা সিদ্ধান্ত নিয়ে আসি, দিনের বেলা কেউ দরকার না পড়লি ওই পুকুর ধারে যাবা না। রাতে তো কোনো মতেই ওর পাশ দিয়া যাবা না। আর কখনো যদি ওদিক পানে জাতি হয়, তাহলে একা না গিয়া কয়েকজন মিলা যাবা। সবাই খুব সাবধানে থাকবা। কিছু হইলে আমাকে সঙ্গ সঙ্গ জানাবা, বুঝলা সহলে? এখন যাও, যে যার ঘরে যাও। আজকের মতো সবার শেষ হইল। সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর সভা ভেঙে গেলে সবাই একটু চিন্তাগ্রস্ত হয়ে বাড়ি চলে গেল। পরদিন সকালে আবারও জনজীবন অন্য দিনের মতোই শুরু হলো। বর্ষাকাল, গ্রামের লোকজন চাষাবাদে মত্ত। প্রচণ্ড বৃষ্টিতে চারপাশ জলে ভরে গেছে। খাল, বিল, মাঠঘাট সবই জলে থই থই করছে। সমীরবাবু শহরে থাকলেও এই গ্রামেরই পোস্টমাস্টার ছিলেন। এই গ্রামেরই মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল, তাও অনেক বছর আগে। কিন্তু সরকারি চাকরি, তাই
তাই বদলি হয়ে শহরে বহুদিন হলো চলে গিয়েছে। শ্বশুরের শরীর খারাপের খবর পেয়ে এখানে অনেক দিন পর শ্বশুর বাড়িতে আসছেন। তার স্ত্রীও আসতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎই তার শরীরটা খারাপ হয়ে পড়ায় তিনি আর আসতে পারেননি। ট্রেন লেট করায় তিনি যখন স্টেশনে নামলেন তখন রাত 9:30 বেজে গেছে। এখানে রাতের শেষ ট্রেনটা চলে যাওয়ায় স্টেশন চত্বরে কোনো লোকজন নেই। তিনি একমাত্র প্যাসেঞ্জার, আর কয়েকটা কুকুর। মুষলধারে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে বাজ পড়ার আওয়াজও শোনা যাচ্ছে। হাতের ছাতাটা ঝোড়ো হাওয়ায় উল্টে যাওয়ার আগেই তিনি অতি দক্ষতার সঙ্গে সামলে নিলেন। আকাশের দিকে তাকিয়ে একবার হাত ঘড়িটা দেখে বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রাস্তা তার সবই চেনা, কিন্তু আজকের পরিস্থিতিটা বড়ই জটিল। এত রাতে এখানে থাকার জায়গা তো দূরস্থ, জনমনস্যও কেউ নেই। অগত্যা ঈশ্বরের নাম স্মরণ করে তিনি গ্রামের পথে পা বাড়ালেন। কিছু দূর এগোনোর পরই তিনি বুঝতে পারলেন যে সোজা পথে এগোনো অসম্ভব, কারণ বিল পুকুরের জলে রাস্তা ভেসে গেছে। কোনটা রাস্তা কোনটা পুকুর কিছুই বোঝা যাচ্ছে না, ফলে রাস্তা ভুলে পুকুরে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। তিনি এবার বাঁধের পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা ধরলেন। এই রাস্তাও জলমগ্ন, তবে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তিনি ওই পথ ধরেই এগোতে লাগলেন। বৃষ্টিটা আবারও বাড়ল বলে মনে হলো, বড় বড় ফোঁটায় ঝরতে থাকলো। নদীর জল বেশ ফুলে উঠেছে। বাঁধে এসে এত জোরে ধাক্কা মারছে যে পুরো বাঁধের রাস্তাটাই কাঁপছিল। প্রচণ্ড বৃষ্টিতে সামনে এমনিই সব কিছু ঝাপসা হয়ে আসছিল। কি করবেন বুঝতে পারছিলেন না। একে প্রচণ্ড বৃষ্টি, তার উপর এই অন্ধকারে জলমগ্ন চেনা রাস্তাও আজ লাগছে বড়ই অচেনা। সমীরবাবু বেশ ঘাবড়ে গেলেন। তিনি কিছু দূর এগোনোর পর আর ভরসা না পেয়ে সেই রাস্তা থেকে নেমে আবারও গ্রামের ভেতরের রাস্তা ধরলেন। খুব সাবধানে পা ফেলে এগোচ্ছিলেন। ঘড়িতে রেডিয়াম লাগানো থাকায় সময় দেখতে সুবিধেই হচ্ছিল। রাত তখন 10:30। প্রত্যন্ত গ্রামে এটা গভীরই রাত। অন্য সময় রাস্তায় 2-1টা কিছু লোক দেখা যায় যারা শনিবার করে শহর থেকে বাড়িতে ফেরে। আজ এই আবহাওয়ার জন্য রাস্তায় একটা পুকুর পর্যন্তও নেই। হঠাৎই খুব কাছে একটা বাজ পড়ল। সেই আলোতেই তিনি দেখলেন তার থেকে হাত 10 দূরে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তিনি দেখে একটু অবাক হলেও মনে মনে খুশি হলেন এই ভেবে যে এত রাতে রাস্তায় তিনি একা নন। অন্ধকারে তাকে ভালো করে দেখা না গেলেও তার শারীরিক গঠন বেশ আকর্ষণীয়। সারা শরীর বৃষ্টিতে ভিজে গেছে। পরনের শাড়িটা শরীরে লেপ্টে থাকার দরুন প্রতিটা শারীরিক ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। আরে, সে তো অনেকটাই দূরে ছিল, এত কাছে এলো কি করে? আসলে মেয়ে তো হাঁটার প্রতি পুরুষের মতো হয় কি করে? হঠাৎই মেয়েটা রাস্তায় হড়কে পড়ে গেল। সমীরবাবু তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তাকে ধরতে গিয়েও ধরলেন না। এক মুহূর্ত তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, আপনাকে কি সাহায্য করতে পারি? সে একটু উঠে বসে তার দিকে ঘুরে তাকাতেই তিনি তাকে ভালো করে দেখলেন। শাড়ির আঁচলটা খুলে পড়ে যাওয়ায় ভেজা শরীরের প্রত্যেকটা অংশ প্রস্ফুটিত। বৃষ্টির জলের ধারা তার অন্তর্বাসের অবগুণ্ঠন সরিয়ে তার নিটোল শরীরী শোভা প্রকাশিত করছে। স্বভাবতই এই দৃশ্য এই পরিবেশে কেউ দেখলে সে তার চোখের রসনার তৃপ্তিত হবে। পাশেই আবারও একটা বাজ পড়ল। কান ফাটানো আওয়াজ থেকেও আলোর ঝলকানিতে মেয়েটার সঙ্গে তার চোখাচোখি হলো। তিনি যেন আবিষ্ট হয়ে পড়লেন। সে একটু সংকোচ করে পরনের শাড়িটা হাঁটু পর্যন্ত তুলে বলল, পায়ে বড়ই লেগেছে কেন? আমারে ধৈর্য তুলতে পারবি কি? সমীরবাবু ইচ্ছে করছিল তিনি তাকে 5 কোলা করে তুলে নেন। তার নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ যেন চলে যাচ্ছিল। নিজেকে তিনি কিছুটা সংযত করে তার একটা হাত ধরে তাকে টেনে তুললেন। তারপর সে দাঁড়াতে গিয়েও দাঁড়াতে পারল না। সে পড়ে যাওয়ার উপক্রম হলে তিনি তার হাতটা কোমরের বাঁকের মধ্য দিয়ে ইচ্ছে করেই জড়িয়ে ধরলেন। সে মুখ দিয়ে অস্ফুটে একটা চিৎকার করে উঠল। তিনি এবার তাকে আরো কিছুটা জড়িয়ে ধরে বললেন, তুমি কোথায় যাবে? মেয়েটা একটু হেসে বলল, ওই দিক পানে চল কেনে,
ওইদিকে একটা ভাঙা ঘরটো আছে, ওখানে একটু বসে বৃষ্টিটা তো কমলে চলে যাবে। শারীরিক আবেশের নেশায় তার আর মাথা কাজ করছিল না। তিনি ভাবলেন একটু ঘুরপথ হবে, তবে এই আনন্দ উপভোগ করা যাবে। তিনি রাজি হয়ে মেয়েটার দেখানো পথেই এগোতে লাগলেন। তিনি তাকে তার সঙ্গে যেতে যেতে তার শরীরের বিভিন্ন ভাঁজ স্পর্শ করতে লাগলেন। মেয়েটা কিছু না বলে তাকে আরো ভালো করে জড়িয়ে ধরল। এবারে তিনি যেন নেশাগ্রস্ত হয়ে পড়লেন। ছাতা কখন হাত থেকে পড়ে গেছে তার কোনো খেয়াল নেই। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে নানা অছিলায় শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করতে করতে চলতে লাগলো। দুজনেরই এত সুখানুভূতি হচ্ছিল। আরো কিছুটা দূরে এগোতেই একটা পুকুর ধারিল। ততক্ষণে দুজনেরই উত্তেজনার পারদ চরমে। মেয়েটা এবার তাকে ওর পাশেই একটা ভাঙাচোরা ঘর দেখালো। সমীর বাবু সেটা দেখে একটু চমকে গেলেন, কারণ তিনি এই গ্রামে এতদিন ছিলেন কিন্তু কোনোদিন এখানে কোনো ঘর দেখেননি। ভাবলেন অনেকদিন এ গ্রাম ছাড়া হয়তো ছিল, তার চোখে কখনো পড়েনি। মেয়েটা এবার তাকে চোখের ইশারায় ওই ঘরের মধ্যে যাওয়ার জন্য বলল। সমীরবাবু অনেকক্ষণই তার সংযমের সীমা লঙ্ঘন করেছেন। তিনি যেন এখন চরম মোহগ্রস্ত। মেয়েটা তাকে ওই ঘরে ঢুকিয়ে বারবার তার গালে মুখে ঠোঁটে চুম্বন করতে লাগলো। তিনি এবার তাকে কোলে তুলে আদর করতে লাগলেন। সে আনন্দে বিভিন্ন শব্দে চিৎকার করতে লাগলো। তারপর নিজেই নিজেকে নিরাভরণ করল। সমীরবাবু এক বাঁধ ভাঙা উত্তেজনায় তার উপর ঝাঁপিয়ে পড়লেন। দুজনে দুজনকেই পাগলের মতো যেন শুষে নিতে লাগলো। কিছুক্ষণ পরে উভয়ের কামতৃষ্ণা মিটলে শান্ত হল। সমীরবাবুর শরীরটাকে সে এক ধাক্কায় সরিয়ে দিল। সমীরবাবু এই হঠাৎ ধাক্কায় একটু অবাক হলেও উপর হয়ে শুয়ে পড়লেন। কিন্তু তার আরো অবাক হওয়া বাকি ছিল। হঠাৎই তার চুলের মুঠি ধরে কে যেন প্রচণ্ড জোরে টানতে লাগলো। তিনি কিছু বোঝার আগেই তার একটা হাত ধরে টানতে টানতে কে যেন পুকুর ধারে নিয়ে এলো। সমীরবাবু মুখ তুলে দেখেন সেই মেয়েটা। একটু আগেই যে চরম লাস্যময় ছিল, তার এরকম হঠাৎ পরিবর্তন দেখে তিনি চমকে গেলেন। তার সারা মুখ চুল দিয়ে ঢাকা। সে সমীরবাবুকে ক্যাত ক্যাত করে লাথি মারছিল। তারপর আবারও চুলের মুঠি ধরে মুখটা তুলে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো। সমীরবাবু এই হঠাৎ আক্রমণে মানসিকভাবে এমন বিপর্যস্ত যে তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। তিনি বহু কষ্টে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? আমাকে মারছো কেন? সে এবার বিকট একটা গলা করে বলল, কি? আমি কেডা? আমি যেই হই, মাইয়া একা পাইয়া তোকে জীব লক লক করে না রে। তোরা সব পুরুষ মানুষই সমান। এক একটা মূর্তিমান শয়তান। তোকে শাস্তি দেওয়ার জন্যেই আমাগো আগমন। আজকা তো শেষ দিন। এই বলে সে বিকট শব্দে হেসে উঠল। মেয়েটার চুলটা সরে যেতেই মুখটা দেখা গেল। একটা কান ফাটানো বিদ্যুৎ চমকালো। আর তার আলোতেই তিনি যা দেখলেন, তার সারা শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো। তার মুখের এক পাশটা কঙ্কাল। সে এবার তার ওই হাতটা মুচকে ভেঙে দিল। তিনি পরিত্রাহী চিৎকার করে উঠলেন। সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলো। সে বলল, মায়াদের নগ্ন শরীর স্পর্শ করলে খুব খুব মজা লাগে না? এবারে দেখ কেমনে লাগে। সে এবার তার উত্থিত গোপনাঙ্গটা খপ করে চেপে ধরল। সমীরবাবু শিউরে উঠলেন। না না, এটা না, এই ছেড়ে দাও, আমাকে ক্ষমা করো। আমি আর কখনো এমন কাজ করব না। সমীরবাবু তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে লাগলেন। সে তার মুখের সামনে মুখটা এনে হাসতে থাকলো। সে বলল, কেমনে লাগছে তো গো? একটু আগেই তো কত মজা করছিস। এবার কর এবার দেখ আমি কেমনে
তবু আরাম দিতাছি। এই বলে সে খিক খিক করে হেসে উঠল। তারপর রেগে উঠে চিৎকার করে বলল, কিরে, কেমনে লাগছে বল? বল না রে ঢ্যাবনা, বলবি না? বলবি না? তবে এই দেখ। এই বলে সে একটা হ্যাঁচকা টানে তার উত্থিত গোপনাঙ্গটা শরীর থেকে উপড়ে নিল। সমীরবাবু তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। রক্তে চারিপাশ ভেসে যাচ্ছে। তিনি তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। সেই পেতনিটা তার মুখের সামনে এসেই তার গোপনাঙ্গটা কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলল। তারপর হাততালি দিয়ে তাকে ঘিরে নৃত্য করতে লাগলো। সমীরবাবু ওই অবস্থায় পালাতে গেলেন। পেতনিটা উড়ে তার সামনে এসে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। তারপর তার ডান পাটাকে একটা হ্যাঁচকা টানে ঘুরিয়ে ছিঁড়ে দিল। সমীরবাবু উপর হয়ে ছিটকে পড়লেন, আর তার উপরে যাওয়া পাটার মাংসগুলো সে টেনে ছিঁড়ে খেতে লাগলো। সমীরবাবুর পায়ের ক্ষত থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বেরোতে লাগলো। পেতনিটা সম্পূর্ণ উলঙ্গ হয়ে সেই রক্তটা সারা গায়ে মেখে নিল। সমীরবাবু সারা শরীরের যন্ত্রণা ও প্রচণ্ড রক্তপাতে ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়লেন। ভয়ে আতঙ্কে বুকের ভেতরে হৃৎপিণ্ডটা ছটফট করছিল। তিনি তাও নিজে বাঁচার জন্য বুকটা ঘষতে ঘষতে এগোতে লাগলেন। পেতনিটা নাচা থামিয়ে দিয়ে তার মাথাটা ঘুরিয়ে পেছন দিকে ফেরালো। তারপর বীভৎসভাবে হেসে উঠল। সমীরবাবু সর্বশক্তি দিয়ে দুই একবার চিৎকার করে উঠলেন। কিন্তু এই পুকুরধারটা মূল গ্রামের পেছন দিকে, আর এখান থেকে কোনো আওয়াজ হলেও কেউ ভয়েতে আসবে না। পেতনিটা এবারে দেহটাকে সামনে রেখে হাতটা পেছনে করে অনেকটা কাঁকড়ার মতো হেঁটে তার মুখের একদম সামনে এসে দাঁড়ালো। তারপর তার রক্তমাখা বীভৎস মুখটা দিয়ে তার ঠোঁটের ভেতরে ঠোঁটটা নিয়ে গভীরভাবে চুমু খেল। সমীরবাবু ঘেন্নায় চিৎকার করে উঠলেন। তার যেন বমি উঠে আসছিল। পেতনি হেসে তার নিটোল বুক দুটো তার মুখের সামনে ধরে ঘ্যাস ঘ্যাসে গলায় বলল, কিরে, এখন ভালো লাগতেছে না? দেখ, দেখ না, দেখ না, আমার বুকটা ভালো করে দেখ, দেখ না রে। এই বলে সে তার দুই গালে সজোরে থাপ্পড় কষালো। তারপর তার চোখ দুটো ধরে বলল, দেখছিস না কেন রে ঢ্যাবনা? তখন তো চোখ দুটো বড় বড় কইরা দেখছিলি, আর এখন এখন ভূত দেখা ওটা ওটা তো এখন নাই। তাহলে শুধু দেখা করবা কি? কিচ্ছু না। তাহলে এটা থাইকা কি কাম? হ্যাঁ বল। সমীরবাবু চিৎকার করে উঠলেন, না না, আমাকে আমাকে ক্ষমা করো, আমার এত বড় ক্ষতি তুমি করো না। সে বীভৎসভাবে হেসে উঠল এবং খামচে তার একটা চোখ উপরে নিয়ে মুখে পুরে দিল। তারপর চোখ বন্ধ করে আরামে চুষতে লাগলো। সমীরবাবু চোখে হাত দিয়ে আর্তনাদ করে উঠলেন। তার চোখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো। তিনি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিলেন। সেই অবস্থাতেও তিনি ঘষতে ঘষতে এগোতে লাগলেন। তখন পেতনিটা তার ডান পায়ের হাড়গুলো মটমট করে চিবোচ্ছিল। এই সুযোগে প্রাণ ভয়ে সমীরবাবু যতদূর এগোনো সম্ভব এগোতে লাগলেন, আর ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পেছন দিকে দেখতে থাকলেন। কিন্তু তিনি খেয়ালই করেননি যে সিঁড়ির একদম কাছে তিনি চলে এসেছেন। হঠাৎই পেতনির হাসির আওয়াজ শুনে তিনি তাকিয়ে দেখলেন সে চোখের ইশারায় নিজের দিকে দেখতে বলছে। তিনি ভয় পেয়ে টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে কয়েক ধাপ নিচে পড়ে গেলেন। মাথাটা ফেটে গল গল করে রক্ত ঝরতে লাগলো। পেতনিটা তাই দেখে হেসে কাঁকড়ার মতো একইভাবে তার সামনে এসে মাথাটা দুই হাতে ধরে নিয়ে চুপচুপ করে আওয়াজ করতে লাগলো। তারপর মুখটাকে নিজের নিটোল একটা বুকের মাঝে ঠেসে ধরল। তারপর ফ্যাসফ্যাসে গলায় বলল, কি ভাল লাগতেছে? এটাই তো চাইছিলি, তাই না? উফ, কি সাংঘাতিক দৃষ্টি রে বাবা! যেন
যেন চোখ দিয়া শরীরটারে চুইছে নেব। নে নে এবারে খা, একবার খাইছস আবারও খা, প্রাণ ভইরা খা। সে ভয়ে বারবার মুখটা সরিয়ে নিচ্ছিল। পেতনিটা 2 হাত দিয়ে জোর করে তার মুখটাকে ধরে জোরে এক টান মারল। সমীরবাবু প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করে উঠলেন। তারই চিৎকার গ্রামের নিস্তব্ধতা ভেঙে দিল। সবলার পাশেই তার ছোট মেয়েটা শুয়েছিল। সে তার মাকে বলল, মা মা শুনছো? ওই ওই পুরানো পুকুর ধারের দিক হতে ভয়ঙ্কর আওয়াজ আসছে। কে যেন বিভৎস আর্তনাদ করছে। তুমি তুমি শুনতে পাচ্ছ? সবলা তার মেয়েকে ধমকে বলল, মোড়ল কাকা কি কইল শুনোস নাই? ওদিকে যাইবার চেষ্টাও কখনো করবি ক্লাই, বুঝছস? এখন চুপ কইরা শুইয়া পড়। বৃষ্টির প্রাবল্য কমে যাওয়ায় সেই গগন বিদীর্ণকারী চিৎকার গ্রামের প্রতিটি মানুষই শুনতে পেল। আগে হলে এতক্ষণে সারা গ্রামের মানুষই গিয়ে হাজির হতো। গ্রামের মানুষ বরাবরই লোকের বিপদ দেখলে তার পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কারোরই ওদিকে যেতে খুব একটা সাহস হলো না। কিন্তু অনেক সাহসী যুবকেরই আর ঘরে চুপ করে শুয়ে থাকতে ইচ্ছে করলো না। তারা ঘর থেকে বেরোতে গেলেই তাদের বাড়ির লোকজন নানা অছিলায় তাদের আটকালো। বারংবার এই আর্তনাদ শুনতে পেয়ে তারা যে কি করবে ভেবে পাচ্ছিল না। মাঝে মধ্যে এরই মাঝে এক হাড় কাঁপানো হাসির আওয়াজ তাদের রক্ত জল করে দিচ্ছিল। সবাই বাড়ির মধ্যে ভয়ে জড়সড় হয়ে থরথর করে কাঁপতে থাকলো। কয়েকবার এক পরিত্রাহী চিৎকার করতে করতে শেষে সেই কণ্ঠস্বর ক্রমশ গোঙানিতে পরিণত হলো। আর কিছু সময় অতিবাহিত হলে আর কিছু শোনা গেল না। সবাই এক মনে ইষ্টনাম জপ করতে লাগলো। ভোরের অপেক্ষায় সমস্ত গ্রামবাসীর এক বিনিদ্র রজনী কাটল। ধীরে ধীরে প্রকৃতির প্রলয় থেমে এক শান্তির সকাল হলো। সূর্য মেঘের আড়ালে থাকায় সময় অনুধাবন করতে একটু অসুবিধেই হচ্ছিল। তবু গাঁয়ের মানুষের আন্দাজ ঘড়ির কাঁটাকেও বোধহয় হার মানায়, তাই সহজেই তারা বুঝতে পারে বেলা কতটা হলো। কিন্তু আজকের সকাল অন্য দিনের থেকে একটু আলাদা। গ্রামের সকাল শহরের থেকে একটু আগেই হয়, কিন্তু কালকের রাতের ওই বিভৎসতার পরে আজকে সবাই বাড়ি থেকে কেউ বেরোতে চাইছিল না। সবারই তো প্রাণে ভয় আছে। সারা গ্রামে মাঠ ঘাট বাজার দোকান সব বন্ধ হয়ে আছে, যেন এক শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। কালকের রাতে ওই বিভৎস আর্তনাদ সারা গ্রামের মানুষের শরীরে হৃৎকম্পন ধরিয়ে দিয়েছে। কেউ না বেরোলেও সবারই মনের মাঝে একই প্রশ্ন, কার সঙ্গে এই অঘটন ঘটল? কে আগে বেরোবে? এই নিয়েও সকলের মনে এক গভীর প্রশ্ন। আসলে আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়, সবাই এই নীতিতেই বিশ্বাসী। তাই আগে বাড়ি থেকে বেরোলে যদি সেই অতিপ্রাকৃত জন্তুটা তাদের ধরে, এই ভয়ে কেউ বেরোচ্ছিল না। শেষে মোড়ল মশাইয়ের বাড়ির দরজায় কড়া নাড়ল সেই বৃদ্ধ। বৃদ্ধ বলল, কে গো মরাল, বাড়ি আসো নাকি? থাকলে বেরিয়ে এসো। প্রথমে মোড়ল মশাই দরজা খুলতে গেলে তার স্ত্রী তাকে বাধা দিয়ে বললেন, এই কয়বার ডাইকা কেউ দরজা খোলে নাই? জানো না নিশিও এই কবার ডাইকা সাড়া দিলে তারে ধইরা লিয়া যায় বটে। তাই মোড়ল মশাই চুপ করেই রইলেন। মনে মনে তার বড়ই অস্বস্তি লাগছিল। শেষে 2-3 বার বলার পরে মোড়ল মশাই জেদ করেই বউয়ের কথা না শুনে বেরিয়ে গেলেন। বেরোতেই তার সেই বৃদ্ধর সাথে দেখা হলো। বৃদ্ধ বলল, কি হইল তোদের? হ্যাঁ, আমি বুড়া মানুষ ঘর হতে বার হয়েছি, আর তোদের সাহস নাই? পুরা গ্রামের কি হাল হয়েছে! বাইরে বার হতি বল, তুই না মরল? মোড়ল মশাই বলল, আসলে কাকা, কাল রাতের বেলা যা হইল তাতে কারোরই আর মনে সাহস নাই। সবারই মনে ডর ঢুকি গেছে। কে কারে ডাইকবে বলেন তো? সবারই তো বউ বাচ্চা আসে নাকি? বৃদ্ধ এবারে ধমকে বলল,
তা বলি পুরুষ মানুষ হই ঘরে ঢুইকা থাকুম, লজ্জা কইরে না? কার সঙ্গে এই ঘটনা ঘটলা তা জিনিবি না? বৃদ্ধর ভৎসনায় মোড়ল মশাই মাথা চুলকিয়ে বলল, দেখতাছি কি করুন যায়। এই বলে সে চিৎকার করে 2-3 বার বলল, ও হারান, আলু, পচা, ভম্বল, তোরা কোথা গেলি? ঘরতাইরা বেরবি কবারা? মোড়লের ডাকে একটু পরে 2-3 জন এসে দাঁড়ালো। মোড়ল বলল, কিডা, আজকের আমি বাজার বসবো না? দোকান খুলবি দি? কি করছিস রে তোরা? ওরা সবাই মিলে বলল, কি আর বলিব, ঘর হতে বেরোনোর সাহস হতেছি না গো, তাই কেহ আর বেরোয়নি গো। কাল রাতের বেলায় ওই শব্দ শোনার পর আর কাইপা গেছে গো। বৃদ্ধ এবারে রেগে বলল, তোরা না পুরুষ মানুষ, মাইয়াডার আইসলের তুইলায় বইসা থাকস। কাল রাতে কার সাথে এই ঘটনা হইল তা জিনিবি না? আমাগো কারুর সাথে তুইটা হইতা পাইরে? ওরা সবাই মিলে আলোচনা শুরু করলো। মোড়ল মশাই বলল, চল একবার সাই পুকুর ধাইরে সবাই মিলে যাই, যাই কি কার কপাল পুড়ল। ওরা বলল, আমরা আরো সবাইকে ডাইকা আনি, দেখি কি করণ যায়। মোড়ল মশাই মাথা নেড়ে বলল, তাড়াতাড়ি আসিবি, আমি আর কাকা ইখানে খাড়াইয়া আসি, তোরা আসলা যামু, বুঝছস? সবাই মিলে চলে গেলে মোড়ল মশাই বৃদ্ধকে বলল, ওদের যাই কই না, আমারও পরানটা কেন জানি না কু ডাকিছে কাকা। কাল রাতি ওই পরান ফাটা চিৎকার আর ওর সঙ্গ দিয়া ওই হাসি কোনো সাধারণ মাইয়ার লোকের হতেই পারে না। তুমি কি কও? বৃদ্ধ বলল, তা বলি সকাল হলি পরে সবাই ভয়ে দৌড় দিয়া থাকুম, এইভাবে কি কখনো বাঁচা যায়? ডরাইলে ডর আরো সাইপা বসে, উকে মন থেকে ভাগাতি হইবে, তাতে যা হবার তাই হবে। মোড়ল মশাই কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগে সবাই এসে জড়ো হলো। মোড়ল মশাই বলল, আর শুনো, এত ডরালি চলবো না, সবাই নিজ নিজ কাম করো দেই, নইলে সব কিছু তো বন্ধ হইয়া যাইব। সবাই একসঙ্গে বলল, কিন্তু কাল রাতে সকলি যা শুনছি তাতে ধর হতে পরাণ বাহির হবার জোগাড় হয়। ঠিক আছে, আমরা সলে যার কাম করছি, কিন্তু এরপরেও যদি কিছু হয় তার দায় কিন্তু তোমায় নিতে হবে, এই কয়ে দিলুম। মোড়ল মশাই একটু বিরক্তি ভরেই বলল, ঠিক আছে, তাই খাজাক, আগে থেকেই তো এত চিন্তা করস কেন? যা 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 যা, যে যার কাম কর গিয়া, যা দেয়নি। মোড়লের কথায় সবাই নিজের নিজের কাজে চলে গেল। সবাই চলে গেলে মোড়ল মশাই বৃদ্ধকে বলল, চাচা, বুক ঠুইকা কয়ে দিছি, কিন্তু আমারও মনের ভিতর বড় কু ডাকিছে গো। বৃদ্ধ এবারে রেগে বলল, তগ এবার ঠাস কইরা দুইটা থাপ্পড় মারুম গিয়া। আমার বয়স থাকলে তোরা ধাক্কা মাইরা নিজে মোরল হতেম, বুঝছাস? তুই কথা গ্রামের মাথা, মানেটা কি? বৃদ্ধ বিরক্ত হয়ে তাকে ভর্ৎসনা করে বলল, তাও জানোস না, বোঝো কথা? আরে তুই হলি গিয়া ই গ্রামের বল ভরসা, লোকে ডরাইলে তুই কথা উদের সাহস জোগাবি, তা না নিজেই ডরায় মরিস। সি 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 সি। এমন সময় বৃদ্ধের স্ত্রী চিৎকার করে উঠল, কি গা সূর্য, এদিক পানে একবার আসো দেহি। সেই কখন বাইরা হইয়া এখনো এলি না? বলি বাড়ি আসতেছে, মন লাগি না নাহি? মোড়ল মশাই একটু কাচুমাচু হয়ে বৃদ্ধের কথায় মাথা নেড়ে তড়িঘড়ি বাড়ির দিকে চলে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই তার বউ তারস্বরে চিৎকার করে উঠল, বলি ওই বুড়োর 3 কাল গিয়া 1 কালে ঠেকছে। ওগো ভয় কেন আসবা? বুড়ো ভাম কোথাকার, আমাগো মতো বাকি সবারই বাল বাচ্চা আছে।
তুমি কেন সব লোককে এই সময় বাড়ি হতে বেরোতে কইছো শুনি? মোড়ল মশাই ধমকে বললেন, চুপ করে দেই, মেলা বকো না, খাবার দাও, আমাকে অনেক কাম পড়ি আছে। তার স্ত্রী মুখ ঝামটা দিয়ে বলল, নিজে কইরা খাও, আমি পারুম না। নিজে খাইয়া বাইরে গিয়া ভূতের পাইপটা যাও গিয়া। মোড়ল মশাই রেগে দাওয়াতে থপ করে বসে পড়লেন। বউ মুখটা বেঁকিয়ে ভেতরে চলে গেল। বৃদ্ধ সব শুনতে পেল। সেই দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সে মাথায় চাপড় মেরে উপর দিকে চেয়ে বলল, ভগবান, ই গ্রামের কি হইব? কার হাতি ভার গেছে? গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা একটু দেরি করে শুরু হলেও শুরু হলো। বাজার, দোকান, পাঠশালা সব খুলে গেল। যেরকম প্রতিটি বিপর্যয়ের পরেই মানুষ আবারও তাদের স্বাভাবিক ছন্দে ফেরে, এই গ্রামও সেরকম স্বাভাবিক ছন্দে ফিরল। সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচল। কয়েকদিন বেশ নিশ্চিন্তেই কাটল। সেদিনের বিপর্যয় মানুষ প্রায় ভুলেই গিয়েছিল। হঠাৎই একদিন সন্ধ্যাবেলা গ্রামের একজনের বাড়িতে কান্নার আওয়াজ পাওয়া গেল। সবারই মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধছে। সবাই অবাক হয়ে তাদের বাড়িতে দৌড়ে গেল। সেখানে গিয়ে দেখে বাড়ির দাওয়ায় বসে পুঁটলি বুক চাপড়ে কাঁদছে। তার পাশে তার বাবা মা আর অন্য কয়েকজন গ্রামেরই মেয়ে মানুষ বসে আছে। সবাই মিলে গিয়ে একজন মহিলাকে ডেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? উঠলি কবে শহর থেকে এলো, আর ওরকম বুক ফাটা কাঁদছেই বা কেন? সে বলল, ও মা, জানোস না সে কি গা, কি কাণ্ড! তোমরা কেউ জানোস না? সে বৃদ্ধ এবার তাকে বেশ ধমকের গলায় বলল, জানিরা বলেই তো জিজ্ঞাসছি, এত ন্যাকামো করছাস কেন শুনি? সিধা সিধা ক দেই কি হয়েছে? সে ধমক খেয়ে একটু রাগের সুরেই বলল, এত ধমকাও কেন শুনি? আমি যা শুনেছি তাই ভাবিলাম। তার কথা শেষ হওয়ার আগেই আরও একজন গ্রামবাসী বলল, ও তো ছোট থেকে এমনই বড় কাঁদন এসেছিল, আজ কি হইল ক? সে মুখ বেঁকিয়ে বলল, আমাদের ওই পোস্ট বাবু ছিল না, ওই সমীর বাবু, কি ভালো, কি সোহাগ ভরে কথা কইতো। বলে ঠোঁট কামড়ে হাসল। বৃদ্ধ রেগে বলল, না মাগি, বলি এসব কইতে কইছি? বড় পুরুষের সাথে এসব কইতে আসে? কি হয়েছে বল? আবারও ধমক খেয়ে মুখ ভার করে বলল, শুনো, পুটলির বাপের শরীর অনেকদিন হতেই খারাপ, সবাই জানি। তা ওই ঝড় বৃষ্টির রাতে ওই সমীর বাবু এ গ্রামে আসবেন বলে বাইরে ছিলেন, কিন্তু আসেন নাই। তারপর থেকে তার আর কোনো খবর নাই। আজ পুটলি আইসা বলতে আমরা সবাই জানলাম। তারপর একটু গলা নামিয়ে বলল, আমি কইলাম সেই দিন রাতে ওই মরা পুকুর ধারে কি সাংঘাতিক আওয়াজ শুনছি। তারপর থাইকা ওরকম মরা কান্না কাঁদছে। আমি কত বুঝালাম, শুনছে না। এ ভূত জল পর্যন্ত খাওয়ান যাইতেছে না গো। এই বলে সে সবার মুখের দিকে তাকিয়ে সহানুভূতি করানোর চেষ্টা করল। বৃদ্ধ রেগে তার গালে সজোরে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে বলল, খাবে কেমনে? যা পুইটি মারার তা তো মোর দেশ। মেয়েটা শহর থাইকা পুটতে পুটতে আইলো, মাথায় তার হাজারো চিন্তা। কোথায় তারে লোকে সান্ত্বনা দেয়, কিছু হয় নাই। আর গ্রামে সবাই আসে, চিন্তা কেন করস তা না। এই বলে তিনি আবারও মারতে গেলে গ্রামের সবাই তাকে ধরল। মেয়েটা কাঁদতে লাগলো। আমি কি কইরা জানো? কি মনটা বলছিল তাই তো কইছি ওরে, এটা আমার কি দোষ? কয়েকজন আবার তাকে থামানোর চেষ্টা করল। এমন সময় মোড়ল মশাই হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে পুঁটলিদের বাড়িতে ঢুকে পড়লেন। তারপর তাদের মা মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, আইরে বাবা, এখন থাইকা কাঁদছস কেন? আগে দেখা যাক নাহি কি হয়, তারপর যা করস করবা। কিছুই হইল না,
তার আগে গ্রাম শুদ্ধ মরা কানলা লাগাই দিছে। আর ওদের না হয় মাইথা ঠিক নাই। তোরা পুরা পান গো, কোনো বুদ্ধি আছস কি না? এক শিয়াল ডাহিল কি সব শিয়াল ডাইকা উঠে। আর হারা পুটলি, তুই কিডা শহুরে লোক যারে কয় মর্দান কালেকশর, তুই কি কইরা এমন কাজ করছস? জামাই বাবাজির বডি কি পাওয়া গেছে? গ্রামের এক লোক আরেকজনকে বলল, বডি কিটা? বুইকের পাঁচরার কথা কইছে কি? একজন বলল, হতে পারে। আমাকে মোড়ল মশাই ইংরেজি ভাষায় দারুণ কি বলে ইয়ে আসে, দেখলি কি যেন কইল মর্টান কালিক। সে হেসে মাথা নেড়ে বলল, হ হ হ হ, ঠিক কইছিস, ঠিক কইছিস। সত্য অনেক কিছু জানে বটে। সবাই খুবই গর্বিতভাবে মোড়লের কথা শুনছিল। পুঁটলি এবার একটু কান্না থামালো, তারপর ফোঁপাতে ফোঁপাতে বলল, কিন্তু মানুষটা কোথা গেল বইল দেখি? এই তিনেক আগে রাইতে এখানে আইসা উবে গেল। আমারে বলছিল বাবার লিয়া শহরে যাইব, ওখানে বড় ডাক্তার দেখা সারাইয়া লিয়া আসবো। আর এখন সেই নাই, কোথা? বলে আবারও কাঁদতে লাগলো। মোড়ল মশাই বলল, আবার কাইন্দে? আরে আমি তো আসি নাই, চিন্তা করস কেন? আমাগো গ্রামের জামাই বইলে কথা, আমরা সবাই মিলা জান লাগাইয়া দিমু। কান্দোস কেন মা? কান্দোস না, একটু কাকার উপর ভরসা রাখ। এই বলে তিনি পুঁটলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে সবার সামনে বললেন, তোমরা মোটামুটি সকলেই আসো দেখছি। চলো দেখি, জরুরি একটা সভা কইরি। এ জিনিস চলতা পাইরে না। সবাই আইসো এই আমাগো জায়গায়। এই তোরা সব বাইরে লইয়া আইস। এই বলে মোড়ল হনহনিয়ে সে গাছের তলার দিকে এগোলো। বাকি সবাই তার পেছনে পেছনে যেতে লাগলো। অন্য সবাই বাকিদের ডাকতে গেল। সবাই এলে মোড়ল মশাই বলল, দেখো, আমাদের গ্রামের জামাই মাইনে গিয়া পুঁটলি মাইয়ের পর টমির বাবাজি নিখোঁজ হইছে। যা শোনা যাচ্ছে, সে কয়েকদিন আগে এক ঝড় জলের রাইতে ওর শ্বশুরে দায়িত্বা আইসা ছিল, কিন্তু সে গ্রামে আইসে নাই। এখন প্রশ্ন হলো দুইটা, এক, সমীর বাবাজি গ্রামে আইসা ছিল কিনা, দুই হইল গিয়া সে সত্য যদি আইসা থাইকে তবে কোথায় ও কিভাবে ভ্যানস হইল। ইর মানে তো আবার তোরা বুঝবি না। ভ্যানস মানে হইল গিয়া গায়েব হইল কি কইরা। এই দুইখান প্রশ্নর উত্তর আমাগো খুঁজা বাইর করতে হবে। বৃদ্ধ সবাইকে চিৎকার করে বলল, তোমরা যদি কিছু যাই না থাকো তাহলে এই বেলা কইয়া ফেলো। এটা আজ পুঁটুলির সাথে হইছে, কাল তোমাদের সাথেও হতে পারে। ওই দিন রাতে কি হয়েছিল আমরা কেউ ঠিক কইরা জানি না, শুধু হাড় কাঁপানো আওয়াজ শুনছি। এখন কোনটা ঠিক এটা আমাগো জানতে হবে, ঠিক কি না? সবাই মাথা নেড়ে বলল, একদম ঠিক, একদম ঠিক। এরই মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বলল, আমাকে রেল স্টেশনের এক কুলি কাল কইছিল তোমাদের গ্রামের এইখান লোক ও কয়েকদিন আগে ঝড় বৃষ্টির রাইতে স্টেশনে নেমেছিল। বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলো, দেশটা কেমন, পোশাক আশাক কেমনে ছিল, কিছু কইছে? সে বলল, খুব বৃষ্টি পড়তেছিল, সামনে ভাল কইরা কিছু দেখা যাইতেছিল না। তারই মধ্যে যা কইল শহুরে পোশাক পরা একজন মানুষ ছিল। তাই শুই না আমারও মনটা কিরকম কুগাইছে গিয়া। এই কথা শুনে সবারই মুখ থমথমে হয়ে গেল। বৃদ্ধ ও মোড়ল মশাই মুখ চাওয়াচাওয়ি করলেন। মোড়ল মশাই বলল, এই কথা সত্য হলি তো বড় চিন্তার কথা।
এই গ্রামে শহুরে জামা কাপড় তো কারোরই লাই, তাহলে পুঁটলি যা বলতিছে সেই মতো সেই দিন তাহলে সমীর বাবাজি এসেছিল। সেদিন বৃষ্টির জলে সব ভাইসা গেছিল। ও এই গ্রামে বহুদিন ছিল, ও তো এই গ্রামের পথঘাট সবই জানে। কিন্তু এখন যে ওই পুকুর ধারটা ভূতের জায়গা হইছে তা তো তার জানার কথা লয়। তাই ও যদি কাছের পথ মানে ওই পুকুর ধার দিয়ে আইছে তাহলে সর্বনাশ। একজন গ্রামবাসী বলল, ওটাই তো ওদের বাড়ি যাওয়ার সবচেয়ে কাছের পথ। সবাই এক মুহূর্তের জন্য চুপ করে গেল। তারপর বৃদ্ধ বেশ দৃপ্ত কণ্ঠে বলে উঠলেন, শোন মরল, মোর ধারণা ওই পুরা পুকুরটার কাইসা গিলাই ছয় প্রশ্নর উত্তর পাওয়া যাইব। তুই কয়েকজন জেলেকে লইয়া কাল সকালে চল দেখি। মোড়ল মশাই মাথা নেড়ে বলল, ঠিকই কইছো কাকা, আমারও মন বলছে ওখানেই কিছু পাওয়া যাইব। এই তোরা সবাই যাবি, কাল সকালে জেলেদের নিয়ে আমরা সবাই ওদিকেই যাইব গিয়া, ঠিক আছে? এই বলে সবার উদ্দেশ্যে তিনি হাত তুললেন, আর ওইখানে উপস্থিত সবাই তাকে হাত তুলে সমর্থন জানালো। তারপর বৃদ্ধ আবারও সবাইকে বলল, শোনা, পুডলির মায়ের এমনি মনটা ভালো নাই, তাই আমরা যতক্ষণ না সঠিক কারণ জানতে পারছি অগ লোকদের বুলার দরকার নাই। আগে দেখি কাল কি হয়, তারই পর সব কইব গিয়া, ঠিক আছে? সবাই মাথা নেড়ে সমর্থন করল। সভা শেষ হওয়ার পর সবাই চলে গেলে মোড়ল মশাই একেবারে মুষড়ে পড়লেন। সে বৃদ্ধকে বলল, কাকা, আমার মনটা কেন জানি না বড় কু গাইছে, বড় ডর লাগিছে। সারাক্ষণ মনে হইতাছে কি হয় কি হয়। আমাকে গ্রামে কার নজর লাগছে বলো দেহি। এই বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বৃদ্ধ বলল, চিন্তা করণের কিছু নাই। শোনা, তুমি হইলা গিয়া গ্রামের মাইথা, তুমি এত নরম মনের হইলে চলবো কেমনি? অনেক জ্বর ঝঞ্ঝা সব আসবো, কিন্তু তোমারে ডাইটা থাইকতা হইব। লোকে তোমায় বড় ভরসা কইরে গো, তুমি ভাইঙ্গা পড়লা পুরা যাবে কুতাক বলো তো? মোড়ল মশাই এবারে বলল, কি করুম কাকা, কারুকে মিথ্যা আশা দি কেমনে কও? আমি লড়াই করতা ডরি না, কিন্তু এখানে লড়াই কাইর সনে করুম? সে মানুষ নয় গো, এই গ্রামের সবই তো আপনার। কও, ঈদের অনেকেই ছোট্ট ঠাইকা বড় হতি দেখছি। কেউ আনন্দ করি বে করছে, রাতে সবাই কত মজা করছি, আর সকালে শুনছি এই ঘরের বর কোনে সব মারা গেছে। আর আবার চোখের সামনা সব করছি ছেলে মাইয়াদের মোর্চা দেখা মনটা খারাপ হয় কিনা কও? এত কষ্ট কইয়া মাইয়াদের বিয়া দিয়া হয় কি রকম পরিণতি দেখবার জন্য? তুমি কও কাকা, এটা কি সহন যায়? বৃদ্ধ বলল, হইতে হইব। ই গ্রামে কেন যে সব হইতাছে কে জানে। মন খারাপ করস না, সবই তারই ইচ্ছা, সবই তারই খেলা। চল কাল দেই কালে কি হয়। তোমরা শুনছিলে স্কেয়ারি টেলসের আজকের গল্প মোহিনীর মায়া। গল্পটা এত দূর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো। আর স্কেয়ারি টেলসকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চটপট সাবস্ক্রাইব করে নাও। কাল ভোরবেলা গ্রামের সবাই মিলে মোড়লের বাড়িতে পৌঁছে গেল। বাড়ির ভেতর থেকে মোড়ল গিন্নির চিৎকার বাইরে সকলেরই কর্ণগোচর হলো। মোড়ল গিন্নি চিৎকার করে বলছে,
ওই আইলো শৈব নিষ্কর্মের দল, কাম কাজ কিছু নয়, ভোর রাতে সব আইসা ঘুম ভাঙাইয়া গোষ্ঠীর পিন্ডি চটকাইতেছে। তুমি বুড়ো মানুষ, তুমি যাইবা কেন? জোয়ান মরদগুলো কি সব ভূতের পাইটা চলে গেছে নাহি? এখন তোমারে ভূতি ধরলে আমাগো কি হইব শুনি? তোমার জোয়ান মিনসের মতো জাওনের কি আছে শুনি? মোড়ল মশাই একটু ধমকে বলল, কি হইতাছে অনুসুয়া? তোমার বাপ কি মইনে কইরা তোমার নাম এটা রাই খাসালো? কও দেই। সে আরো জোরে চিৎকার করে উঠল। কি? তোমার এত সাহস? তুমি আমার বাপ তুইল্লা? আমি অন্য কারোর বদনাম করছি গিয়া, কিন্তু আমার ঘরের লোককে কেউ টাইনা ভূতের কাছে লিয়া যাইব, এটা আমি কখনো সহ্য করুম না, বুঝছস? ভেতরের এই তুলকালাম শুনে বাইরের সবাই মোড়লের জন্য অপেক্ষা করবে নাকি চলে যাবে তা বুঝতে পারছিল না। জেলেরাও তাদের কাজ ছেড়ে এসেছিল, তারাও ওদের তাড়া দিতে লাগলো। ওরা ওদের আর একটু ধৈর্য ধরতে বলল। এক গ্রামবাসী বলল, কি করবা বল দেখি, দাঁড়াইবি নাই চলে যাবি? অন্য সবাই মিলে বলল, আরে মোরল মশাই না কইলে আমরা কি ভাইবা কাজ করো বুঝতে পারতেছি না তো। অন্য একজন বলল, এত বছরে মোরলগিনির এত রাগটা কখনো দেখি নাই, মনে হয় ভয় পাইতাছে। অন্যজন বলল, যা চিৎকার করিছে তাতে ভূত পলায় যাবে কি? তার কথায় সবাই মিলে হাসতে লাগলো। এরকম সময় গৃহযুদ্ধে পলায়নপূর্বক মোড়ল মশাই কোনো মতে ঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে এলেন। ভেতরে কিছু একটা পড়ার শব্দ হলো। মোড়ল মশাই আসতেই সবাই চুপ করে গেল। এক গ্রামবাসী বলল, মোড়ল মশাই, আপনার জন্যই তো অপেক্ষা করছি, আর জেলেরাও তো আর থাকতে চাইছে না, বলেন আমরা কি করুম? মোড়ল মশাই বলল, আগে জলদি পুকুর ধারে চলো, তারপর দেখি কি হয়। মোড়ল মশাইকে নিয়ে গ্রামের বহু লোক মিলে পুকুরের দিকে চলতে লাগলো। কয়েকজন আবার মনে মনে রাম নাম জপতে লাগলো। একটু পরেই তারা সেই পুকুর ধারে এসে দাঁড়ালো। সবাই সেই পুকুর ধারে ঘাটে এসে একটা জিনিস দেখে চমকে গেল। এক গ্রামবাসী বলল, কি ব্যাপার কর দেখি, এই পুকুর ঘাটে অনেক দিনই হইল কেউ আসে নাই। এটা অপরিষ্কার, নোংরা ও শ্যাওলা ধরা হবার কথা, কিন্তু এটাতে কোনো শ্যাওলা নাই, বেশ পরিষ্কার। সবার মধ্যে বেশ একটা গুঞ্জন তৈরি হলো। মোড়ল মশাই বলল, মনে হইতাছে রোজ ই ঘাটে লোকে আসে, গ্রামের মাইয়াদের তো বারণ করা ছিল, তাহলে কি লুকাইয়া কেউ আসে নাহি? একজন গ্রামবাসী বলল, না মোড়ল মশাই, এদিক মানে কেউই আইছে না, সবারই তো পরাণে ডর আছে না। মোড়ল মশাই মাথা নেড়ে বলল, এটা দায়িকা কি মনে হইতাছে কও দেহি। আর এক গ্রামবাসী বলল, নিশ্চয়ই কেউ কেউ লুকাইয়া এদিক পানে আসে, প্রেম করতেও আসতে পারে, জানে এইদিকে কেউ আসবো না। মোড়ল মশাই বলল, ঠিক কইছ, ওটাই হব, নইলে ই ঘাটে কেউ আসবা না। মোড়ল মশাই সহ অন্য সবাই মিলে একচোট হেসে নিল। তারপর সে জেলেদের উদ্দেশ্যে পুকুরে জাল ফেলতে বলল। তারাও পুকুরের বিভিন্ন দিক দিয়ে পুকুরে জাল ফেলল। সবাই এক মনে পুকুরের দিকে তাকিয়ে রয়েছে। সবারই মনের মধ্যে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে, কারণ এর আগেও এই পুকুরে মৃতদেহ পাওয়া গেছে। যদিও সেগুলো ভেসে উঠেছিল, কিন্তু এবারে সেটা না হওয়ায় সবারই ব্যাপারটা কি হলো জানার ইচ্ছে। মোড়ল মশাই উত্তেজনায় এই ভোরবেলাতেও ঘামছেন। তার চোখে মুখে বেশ স্পষ্ট একটা আতঙ্কের ছাপ। কিছুক্ষণ পর তারা একজন জাল তুলল। বেশ বড়সড় বোয়াল, তেলাপিয়া, রুই মাছ ধরা পড়েছে। আসলে এই পুকুরে কেউ না আসার দরুন প্রচুর মাছ রয়েছে। সে বেশ হাসি মুখে জাল তুলল। এর পরের জেলেরও জালে প্রচুর মাছ উঠেছে। এক একজন করে জাল তুলছে, আর সবারই আতঙ্কে বুকখানা ঢিপ ঢিপ করছে। তারপর তাতে কিছু না পাওয়াতে সবারই একটা স্বস্তির নিঃশ্বাস পড়ছে। সবাই কিছুটা আশ্বস্ত হওয়ার পরে শেষ জেলে জাল গুটাতে গিয়ে তার বেশ জালটা একটু ভারী ভারী লাগতে লাগলো। তার কষ্ট হচ্ছে দেখে অন্য জেলেরাও তার জাল তুলতে সাহায্য করতে গেল।
এক গ্রামবাসী বলল, কি হইল কৌ দেহি, এই এত ভারী কেন হইল? অপরজন বলল, আসলে মনে হয় উতে বেশ কয়েকটা বড় বোয়াল কাতলা মহাশোল ধরা পড়িছে, বুঝলি? জাল তোলার জন্য সবাই এক মনে অপেক্ষা করতে লাগলো। অবশেষে তারা তিনজন বহু কষ্টে ওই জাল তুলল। কিন্তু এ কি, জালটা উপরে তুলে ভালো করে সরাতেই তার মধ্যে যা দেখল তা দেখে তারা শিউরে উঠল। একটা পচা বিকট গন্ধে তারা সবাই নাক চাপা দিল। কয়েকজন এই বিভৎস দৃশ্য না দেখতে পেরে বমি করে ফেলল, বাকিরা মুখ ঘুরিয়ে ফেলল। ওরা দেখল এক চোখ খোবলানো একটা বিভৎস কাটা মুন্ডু। মুখটা পুরো বোঝা না গেল, ভালো করে দেখলে বোঝা যাচ্ছিল সেটা সমীর বাবুর। সারা মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট। জালটা আরো একটু খোলার পর দেখা গেল মাংস খোবলানো একটা হাত। বেশ বোঝা যাচ্ছিল হাতটা দেহ থেকে কেউ ছিঁড়ে নিয়েছে। মোড়ল মশাই ওই জেলেদের বলল, এই তোরা ভালো কইরা দেখ, মানুষটার ডরটাও নিশ্চয়ই পাওয়া যাইব। ওরা সেই কথা মতো আবারও পুকুরে জাল ফেলে অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু কিছুতেই কোনো বডি পাওয়া গেল না। ওদের মধ্যে একজন হাতে জামার টুকরোটা নিয়ে মোড়ল মশাইকে জিজ্ঞেস করল, এটা কি পুঁটলিকে দেখাবো? মোড়ল মশাই এবারে সম্মতি দিলে ওরা সেই পুঁটলিকে সেটা দেখাতে গেল। কিছুক্ষণের মধ্যেই পুঁটলি সহ তার বাড়ির লোকজন সেখানে এসে উপস্থিত হলো। তারপর সেই কাটা মুন্ডুটাকে জড়িয়ে ধরে এসে কাঁদতে থাকলো। জামা ও মুন্ডু দেখে সে কনফার্ম করেছে যে এটা তার স্বামীরই। এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় গ্রামের সবারই মনটা ভারাক্রান্ত। কাটা মুন্ডু ও ছেঁড়া হাতটা দেখে সবারই বুকের মাঝে হৃদস্পন্দনের বেগ বৃদ্ধি পেয়েছে। সবাই ভয়ে জড়সড় হয়ে রয়েছে। মোড়ল মশাই গ্রামের ছেলেদের থানায় খবর দিতে বললেন। কয়েকজন বলল, মোড়ল মশাই, এটা কোনো মানুষের কাম নয়, তা তো বুঝাই যাচ্ছে। তাহলে আবারও কেন পুলিশে খবর দিচ্ছেন? এইসব খবর পেয়ে সেই বৃদ্ধও এসে উপস্থিত হয়েছে। মোড়ল মশাই বলল, তাহলেও পুলিশকে জানানোটা দরকার আছে। তা না হলে ওরা কোনোভাবে যদি জানতে পারে তো আমাকেও আইনি পথে ভুগাবে, সেটা আমি চাই না। এক গ্রামবাসী বলল, পুলিশ তো কিছু করতে পারুম না, কেন কি দুদিন আমরা সকলে পেট নিয়ে বিভৎস হাসি শুনছি, এখন কি করবা বলো? বৃদ্ধ বলল, পুলিশ যা করার করুক, তোদের যদি কোনো ওঝা বা গুণিন জানা থাকে তো তাকে ডাইকা আন দেহি। কি কও মোড়ল? মোড়ল বলল, হক কথা, যা করবা জলদি করো দেই। ওদের মধ্যে একজন বলল, ওই পাশের গাঁয়ে একজন খুব ভালো গুণী আছে, তারে খবর দি। মোড়ল মশাই মাথা নেড়ে তাতে সায় দিলেন। সবাই দল বেঁধে চলল গুণিনকে আনতে। এদিকে গ্রামের পুলিশ এসে রুটিন মাফিক অনুসন্ধান শুরু করলো। সবাইকে জিজ্ঞেস করা হলো, আর মোড়ল মশাই অফিসারকে বলল, দেখেন অফিসার সাহেব, এ হাফ বডি দাইখা আমাকে মনে হইতাছে এটা কোনো মানুষ করে গলাই। আমরা সকলে যুক্তি কইরা পাশের গাঁয়ের গুণিনকে আনবো ঠিক করছি। এই মুন্ডু হাতটারে যদি কিছুদিনের তরে রাইকা দেন তো বড় ভালো হয়। অফিসার রেগে বললেন, বলি ইয়ার কি হচ্ছে? এটা ফরেন্সিকে যাবে। আমি আজই এখানে দুজন পুলিশ পোস্টিং করে যাচ্ছি, আমাদের কাজে বাধা দেবেন না। মোড়ল মশাই একটু ঘাবড়ে গিয়ে চুপ করে গেলেন। শেষে বৃদ্ধ একটু গলা খাকারি দিয়ে বলল, অফিসার বাবু, আপনি আমাদের গ্রামে এসেছেন, একটু বয়েন, জিরন। অফিসার বললেন, শুনুন, অন ডিউটি আমরা বিশ্রাম করি না। এই চারপাশে দেখো কোথাও বডিটা পাওয়া যায় কিনা, জলদি। বৃদ্ধ এবার এক গ্রামবাসীকে বলল, হ্যাঁ, তা বলি কি হয় বাবু, এই তোরা আজকে যে বিশাল কাতলা মাছটা ধরা পড়ছে ওটা গাড়িতে তুইলা দে দেখি। অফিসার একটু থেমে বললেন, এসবের আর কি দরকার ছিল? বলছি, কাতলা থেকেও আমার বাড়িতে আবার বোয়াল মাছটা বেশি খায় আর কি, ওটা একটা ধরা পড়েছে না? বৃদ্ধ একটু জিভ কেটে বলল,
আসলে এই কাতলাটা গ্রামে সবার জন্য রাখা ছিল। আসলে কারো বাড়ি উনুন চাপে নাই, মনটা কারোরই তো ভালো নাই। সবাই একসঙ্গে রান্না করি খাবার কথা হয়েছে। মোরলি সব ব্যবস্থা করছে, তাই বাকি মাছগুলা জেলেরা লিয়া গেছে। এক জেলের ছেলে দাঁড়িয়েছিল। সে বলল, আমার ঘরে আরেকটা জাল আছে। বৃদ্ধ বলল, তুই সেটা লিয়াই দি সাহেব, আপনি বহেন, আপনাকে আরেকটা বোয়াল তুইলে দিছি। অফিসার এবারে খুশি হয়ে এক জায়গায় বসলেন। গ্রামের কয়েকজন তাকে লেবুর শরবত আর ফল খেতে দিল। তিনি আনন্দের সাথে সেগুলো খেতে লাগলেন। বৃদ্ধ মোড়লকে বলল, শোনো মরল, উদের গুনিনকে আনতে আজ বিকেল হবে। এই সময়টা সমীরের মুন্ডু আর হাতটারে সারান যাবে না, তাই এই অফসারকে একটু পগাতে হবে। মোড়ল মশাই মাথা চুলকে বলল, যা পারো করো, আমি তো শুধু গুণী নাই তার অপেক্ষায় বইসা আছি। বুকের ভিতরটা অন্য ধক ধক করছে। বৃদ্ধ বলল, আর ঘন্টাখানিকের মধ্যে রান্না হয়ে যাবে। সাহেব, দুটো খাইয়া গেলে আমাকে বড় ভালো লাগতো, আমরা ধন্যি হতে মারছি। বৃদ্ধর প্রতি কথায় সবাই মাথা নাড়তে লাগলো। অফিসার দেখলেন এইসব ঝামেলা মিটিয়ে ফিরতে বেশ দেরি হবে, তাই তিনি একটু গলা ছেড়ে বললেন, দেখুন, এমনিতে অন ডিউটি কোথাও খাওয়ার নিয়ম নেই। ওই গিয়ে আপনারা এত করে অনুরোধ করছেন, সেটা তো আর ফেলতে পারি না, তাই না? কিন্তু বেশি দেরি যেন না হয়। এত দূরে আজ আর ফরেন্সিক আসবে না, আমরাই দেখি কোনো মর্গে ওটা রেখে আসবো। বৃদ্ধ একটু আবদার করে বলল, বলি বাস রাতি তো আপনাকে পুলিশ এখানে রইব, আপনিও থাকতে পারেন। রাতি কষি পাঠার ঝোল হবে, ওরির মধ্যেই গুণি নয় সাজাবে। অফিসার রেগে বললেন, আপনি কি আমাকে লোভ দেখাচ্ছেন? জানেন এটা অপরাধ। অন্য বউ মেয়েরাও তাকে বলতে লাগলো। অফিসার একটু থেমে বিগলিত হয়ে বললেন, এই আপনারা এরকম ভাবে বললে তো বড় মুশকিল হয়। দেখুন, এটা ডিউটি না। ঠিক আছে, এক রাতের তো ব্যাপার, ঠিক আছে থেকে যাব না হয়, কিন্তু কাল সকালে জল খাবার খেয়ে কিন্তু আমাকে যেতে হবে। চলুন, আমি তাহলে একটু খেয়ে নিই, অনেক বেলা হলো তো। সবাই মিলে হই হই করে উঠল। মোড়ল মশাই অফিসারের খাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। রাতে থাকার বন্দোবস্ত করার জন্য কয়েকজনের সঙ্গে আলোচনা করতে লাগলেন। এরই মধ্যে একজন অফিসারকে বড় কলাপাতায় ভাত, মাথা দিয়ে ডাল, ওলের ডালনা ও বড় বড় দুটো মাছের পিস দিয়ে খেতে দিল। অন্য দুইজন কনস্টেবলকেও খেতে দিল। অফিসার বাবু বড় মাথার টুকরোটা চিবোতে চিবোতে আরামে চোখ বন্ধ করে ফেললেন। বৃদ্ধ বলল, আর কিছু লাগলে কইবেন বাবু, আসলে আজ রান্না সাপাতি বড় দেরি হয়ে গেছিল, কিছু মনে করবেন না। অফিসার চিবোতে চিবোতে বললেন, আর না না, ঠিকই আছে, যান আপনারাও সবাই খেয়ে নিন, আমাদের আর কিছু লাগবে না। বেলা গড়িয়ে আসার আগেই সবাই খেয়ে নিল। অফিসার মোড়ল মশাইকে বললেন, আর সবই তো হলো, খালি বডিটা কোথাও খুঁজে পাওয়া গেল না, এটা একটা চিন্তার বিষয়। আচ্ছা, এখানে বন্য জন্তুর উপদ্রব কেমন? মোড়ল মশাই বলল, না না, কিছু শিয়াল, কুকুর, সাপ, গোসাপ আর ছোটখাটো জীব জন্তু, ভয়ের সেরকম কিছু নেই। অফিসার বললেন, জল থেকেই সব পাওয়া গেল, কিন্তু আসল ধরটা কোথায় গেল, আর আসল মার্ডার স্পটটাই বা কোথায়, কিছু তো বুঝতে পারছি না। আর চিন্তা করতে হবো না গো, আমি আইসা পড়ছি। এখন তাইকা সব চিন্তা ভাবনা সব আমার, সবাই রে কাইত কইরা তবে সারুম। জয় মা, জয় মা, দেখো সেই অধম সন্তানের মা, দেখো বামকালে। সবাই তাকিয়ে দেখল মাঝারি সাইজের দাড়ি গোঁফওয়ালা গেরুয়া আলখাল্লা পরা লোক দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। তার পিছনে তার দুইজন চেলা আর জনাপাচেক গ্রামের লোক হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছে। মোড়ল মশাই ওদের একজনকে ইশারা করতে সেই এগিয়ে এসে বলল, ইনি ত্রিকাল বাবা বটে,
ও বড় গুণিন গো। ঘরে 493 আর ওই ঝোলার মধ্যে 5টা ভূত আছে কইছেন। এর জন্য 2টা শিশি নিয়ে আইসেন। এখান থেকে 2টা ভূত ধরিলে 500 ভূত হবে। জয় বাবা। এ কথা শুনে মোড়ল সহ গ্রামের সবাই এসে পটাপট পিন নাম ঠুকতে লাগলো। মেয়েরা এসে পা ধুয়ে দিয়ে ভালো করে আসনে বসতে দিল। বাবা মেয়েদের কাছে ডেকে নিজে হাতে কাউকে চোখের জল মুছিয়ে, কাউকে গাল ধরে আদর করে, কাউকে পিঠে হাত বুলিয়ে বেশ আদর করতে করতে বললেন, ওরে হব হব, আমি মাইয়াদের চোখের জল একেবারে সহন করতে পারি না। আমার উপরে একটু বিশ্বাস রাইখ, দেখবি স্কপ করে সব কটা ভূতকে কেমনে কুপকাত কইরা শিশি বন্দি করি। সবাই বলে জয়ধ্বনি দিতে লাগলো। তিনি হাত তুলে সবার উদ্দেশ্যে বললেন, আমারে তোরা পুকুর ঘাটে আসন পাইতা দে, আর আমার সেলাদের আসনও আমার 2 পাশে লাগাবি, আর ওরাই জিনিসপত্র সব সাজিয়ে দেবে। আর আমার পেছনে 1 হাত দূরে ওই বাবার বিভূতি সরিয়ে একটা গন্ডি কেটে তবে আমাকে ডাকবি। যা। কয়েকজন বাবার কথা মতো আয়োজন করতে লাগলো। বাবা মোড়ল মশাইকে ডেকে বললেন, আর শোন, আমার জন্য 3 সের দুধ আর 1 ধামা খই লিয়ায় দেই, আর তার বেশি কিছু খাবো নি, বুঝলি? যা, তাড়াতাড়ি যা বাবা, পূজার সময় হয়ে যাবে। মোড়ল মশাই ইশারা করতেই কয়েকজন তড়িঘড়ি সব খাবার দাবার নিয়ে এলো। সে বৃদ্ধ বলল, গুণিন ভালো আছে বটে, কিন্তু বড্ড বেশি চাহিদা। মোড়ল মশাই বলল, কি আর করুম বলো কাকা, বিপদে পড়ছি। কিছু একটা কইরা যদি উদ্ধার পাই তাহলে বাঁচি। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ত্রিকাল বাবা পুজোয় বসে গেলেন। বসার আগে তিনি 1 কৌটো বিভূতি দিলেন, সারা গ্রামের সব বাড়ির চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য। আর যারা বাইরে দাঁড়িয়েছিল তাদের ওই বিভূতির থেকে বেরোতে বারণ করল। পুলিশদেরও ঘিরে দিলেন। আর সেই মুন্ড আর হাতটাকে গণ্ডির মধ্যে ওনার সামনে রেখে বসলেন। শুরু হয়ে গেল পুজো। উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ চলতে লাগলো। ধূপধুনোর ধোঁয়া আর গন্ধে চারিপাশ ভরে উঠল। ত্রিকাল বাবা পুজোর মধ্যেই ওই কাটা মুন্ডু আর হাতটার উপরে বারবার মন্ত্রপত সিঁদুর আর গঙ্গা জল ছিটোতে লাগলো। পুজো বেশ জোর তালে চলতে লাগলো। সবাই বলতে লাগলো, বাকিরাও তাতে সহমত প্রকাশ করছিল। হঠাৎই প্রচণ্ড জোরে হাওয়া বইতে লাগলো। ধুলোয় চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছিল না। যজ্ঞের আগুনও প্রায় নিভু নিভু অবস্থা। চারপাশে বনের মধ্যে গাছপালা ভাঙার শব্দ। এ তো ঝড়, প্রচণ্ড কালবৈশাখীর কথা মনে করিয়ে দিল। কিন্তু এই সময় তো এরকম হওয়ার কথা নয়। ত্রিকাল বাবার 2 চেলা বাকিদের চিৎকার করে করে কাঠ কাঠ বলে ডাকলেও কেউ সেই প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে শুনতে পেল না। আর যদিও বা পেয়ে থাকে তাহলেও কেউ গণ্ডি পেরোতে চাইছিল না। যজ্ঞের আগুনকে জ্বালিয়ে রাখার জন্য বাধ্য হয়েই তারা উঠে পাশের ঝোপঝাড় থেকে কয়েকটা ডালপালা ভেঙে নিয়ে আসছিল। এমন সময় জোরে মরাত করে একটা আওয়াজ হলো। আর প্রায় সঙ্গে সঙ্গেই বাই বাই করে একটা গাছ ঘুরতে ঘুরতে একসাথে 2 চেলার মাথায় গিয়ে লাগলো। তৎক্ষণাৎ তাদের 2 মুন্ডু মাঝখান থেকে উড়ে গেল। আর ওদের 2 ধর ওই গাছ শুদ্ধ মাটিতে পড়ে গেল। তাদের মাথার অনেকটা রক্ত যেন ওই যজ্ঞের আগুনে আহুতি হয়ে ঝরল। সারা আকাশ জুড়ে একটা তীব্র আলোর ঝলকানির সঙ্গে কান ফাটানো আওয়াজ করে বাজ পড়ল। পুকুরের ওই পারের একটা গাছ দাউ দাউ করে জ্বলে উঠল। সেই বিভৎস হাসির আওয়াজ সকলের বুকের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। সকলে বাকরুদ্ধ হয়ে ঠক ঠক করে কাঁপতে থাকলো। ভয়ে সকলের মুখ পাংশুবর্ণ হয়ে এলো। আরও যে কী দৃশ্য দেখতে হবে কে জানে। ত্রিকাল বাবার সামনে রাখা কাটা মুন্ডুটা হি হি করে জোরে হেসে উঠল। কাটা হাতটা আঙুলের উপর উঠে দাঁড়িয়ে পড়ল। ত্রিকাল বাবা এই দৃশ্য দেখে শিহরিত হয়ে উঠলেন। কিন্তু তাও ত্রিকাল বাবা কাঁপতে কাঁপতে হাতে পুজো চালিয়ে যেতে লাগলেন।
এবার তিনি পুকুরের দিকে তাকিয়ে মন্ত্র পুরে ছুড়ে দিলেন। অমনি একটা বিকট চিৎকার ভেসে এলো। ত্রিকাল বাবা এবারে হেসে বললেন, ইরা এবার তোকে সায়স্তা করি সারু। এই বলে তিনি আবারও কয়েকবার মন্ত্র পড়ে একই দিকে ছুড়ে দিলেন। আর তেমনি বিভৎস একটা গোঙানির আওয়াজ শোনা গেল। সেই সঙ্গে ঝড়টাও থেমে গেল। তিনি এবার গ্রামবাসীদের দিকে তাকিয়ে বললেন, আর চিন্তা নাই, এবারে ও হাতের মুঠায় চলি আসছে। এবারে দেখো ওকে কেমনে আমি সায়স্তা করি। এই বলে তিনি হাসতে লাগলেন। গ্রামবাসীরাও কিছুটা মনে বল পেল। তিনি এবারে দাঁড়িয়ে পড়ে একটু নিচু হয়ে কোষাকুষিটা নিতে ছুঁকলেন। অমনি কোথা থেকে একটা দা উড়ে এসে ত্রিকাল বাবার ঘাটটাকে ফালা করে গেঁথে গেল। ত্রিকাল বাবার দেহটা ছটফট করতে লাগলো, আর ফিঙ্কি দিয়ে চারপাশে যেন রক্তের ফোয়ারা বয়ে যাচ্ছিল। সেই সঙ্গে আবারও সেই বীভৎস হাসির আওয়াজ শোনা যেতে লাগলো। প্রায় সারা গ্রাম এই দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকলো। চারপাশে আবারও প্রচণ্ড ঝড় হতে লাগলো, যেন প্রলয় এসে গেছে। ধুলোর চোটে চারপাশ ঝাপসা হয়ে গেল। যজ্ঞের আশেপাশেও পুলিশ কনস্টেবলদের জন্য তারা কাজ চালিয়েছিল। সেগুলো নিভে গিয়ে এদিক ওদিক ছিটকে গিয়ে পড়ছিল। তার সাথে পাল্লা দিয়ে নামলো প্রচণ্ড বৃষ্টি। গ্রামের মানুষেরা এবার মরিয়া হয়ে সবাই যে যার বাড়ির দিকে পালালো, কারণ তারা বুঝতে পেরেছিল কোনো গণ্ডি তাদের সুরক্ষা দিতে অপারগ। সবাই যে যার বাড়িতে পৌঁছে দরজা জানলা সব বন্ধ করে বসে রইল। বাইরে তখনও ঝড় বৃষ্টির প্রকোপ এক ফোঁটাও কমেনি। বাড়িতে বসে ইষ্টনাম জপ করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। সকলে তখন ভোর হবার অপেক্ষারত। সারা রাত তাদের পেটে এক ফোঁটাও যে দানা পানি পড়েনি তার দিকে কারুরই কোনো হুঁশ ছিল না। অবশেষে সেই কাঙ্ক্ষিত ভোর হলো। সেই সঙ্গে ঝড় বৃষ্টির প্রকোপটাও বেশ কমল। তাহলেও সকলে বেশ কিছুক্ষণ ঘর থেকে কেউ বেরোয়নি। কিন্তু হঠাৎই গ্রামে অনেক গাড়ির আওয়াজ আর হই হট্টগোল শুনে সবাই একজন একজন করে বাড়ি থেকে বেরোতে লাগলো। মোড়লমশাই বেরোতে গেলে তার বউ আবারও চিৎকার শুরু করলো। বাধ্য হয়েই তিনি ঘর থেকে বেরোচ্ছিলেন না, কিন্তু যখন বাইরে থেকে কয়েকজন অচেনা গলায় তাকে ডাকতে থাকলো, তিনি আর অপেক্ষা না করে বেরিয়ে এলেন। বেরিয়েই তিনি চমকে উঠে দেখলেন তার সামনে সাদা পোশাকের পুলিশ দাঁড়িয়ে আছে। তাকে দেখে তারা জিজ্ঞেস করলেন, আপনি এই গ্রামের মোড়ল তো? সে মাথা নেড়ে সম্মতি জানালে তারা জিজ্ঞেস করল, আচ্ছা, গতকাল এখানে একজন অফিসার সহ কয়েকজন পুলিশ কনস্টেবল এসেছিলেন। তাদের সঙ্গে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। ওনারা বলেছিলেন এই গ্রামে একটা মার্ডার হয়েছে। তা ওনারা কোথায় আপনারা জানেন? মোড়ল মশাই মাথা নেড়ে বলল, দেখেন স্যার, আমি যতটুকু জানি আপনাকে বলার চেষ্টা করছি। এই ওরাও কাল ছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবু বলছি। এই বলে মোড়ল মশাই কালকের সব ঘটনাই ওনাদের বলল। পাশ থেকে বাকিরাও তাকে সমর্থন করল। একজন পুলিশ অফিসার বললেন, দেখুন, সব কিছু শুনলাম। যে কোনো ঘটনাই ঘটুক না কেন, লাশ তো পাওয়া যাবে। আর আপনাদের কথা মতো সেই কাটা মুন্ডু আর হাতটাই বা কোথায়? কিছুই না পেলে আমাদের পক্ষে আপনাদের কথাও বিশ্বাস করা কঠিন। মোড়ল মশাই বিনীতভাবেই বলল, আমি আপনাকে আগেই কয়েছিলাম এই ঘটনা বিশ্বাস করা কঠিন। আমাকে সকলের সামনে না ঘটলে আমরাই অবিশ্বাস করতাম। তাই আপনাকেও কোনো দোষ নাই, কিন্তু আমার সাথে সারা গ্রাম কি ভুল কইবে? আমরা নিজেরাই বড় বিপদের মধ্যে আছি। সেই পুলিশ অফিসার একটু ভেবে বললেন, হতেই পারে ঘটনাটা অন্য। আপনারা সবাই একসঙ্গে মিথ্যে কথা বলছেন। এই বলে তিনি সন্দেহের চোখে তাদের দিকে তাকিয়ে রইলেন। এক গ্রামবাসী বলল, দেখছেন, আমরা এই বিপদে আছি, আমরা এই বিপদ থেকে বাঁচার চেষ্টা করছি, তাও আপনারা আমাকেও অবিশ্বাস করছেন। অফিসাররা ও অন্য পুলিশ তাদের কুকুর নিয়ে কিছুক্ষণ তল্লাশি চালিয়েও যখন কিছুই পেল না, তখন তারা আবারও আসবেন বলে সবাই গাড়িতে উঠে বসল। পুলিশের গাড়ি দূরে মেলিয়ে যেতেই পুতুলের বাবা ওদের সামনে এসে দাঁড়ালো। সে মোড়ল মশাইকে বলল,
মোড়ল, বলছি আমাগো যা সর্বনাশ হবার তো হইছে, কিন্তু কিন্তু আজ পুতুলকে দেখবা বইলে পোলার গ্রাম হতে লোক আসিবেক। 2 মাস আগে চিঠি দেছিল, কিন্তু এই কদিনে এত খারাপ অবস্থা হইব কেই বা জানতো বলো? কি কও তোমরা? তারপর একটু চুপ করে থেকে বলল, তুমি গ্রামের মাথা, তুমি কিছু কও না? মোড়ল মশাই বলল, কি কইবে কও, তুমি যেথা আছো সেথা আমিও আছি। এখন মাইয়ারে পুলা দেখনের তরে আসলা কিছু করণের লাই, মাইয়ারে দিখাতি হব। তারপর মোড়ল মশাই সবার উদ্দেশ্যে বলল, আর সব কথা ভাই সব কাউকে বলনের কাম নাই, তাহলে পুনারা ভয় পাবে আর আমাকে মাইয়াটার বে হবে লাই। তাই ভাই সব চুপচাপ থাকবা, বুঝছস তো? যাও গিয়া সকল রে কইয়া দাও। মোড়লের কথা গ্রামের সকলে একে অপরকে বলে দিল। মুহূর্তে তা সর্বত্র ছড়িয়ে গেল। কিছুক্ষণ পরে কিছু অচেনা লোক এসে পুতুলের বাবার নামে জিজ্ঞেস করলে সবাই তাদের বাড়ি দেখিয়ে দিল। সবাই পুতুলের বাড়িতে উপস্থিত হলো ছেলেকে দেখবে বলে। এর আগেও তারা দেখে গিয়েছিল, এবারে ছেলে এসে পছন্দ করায় তারা পাকা কথা বলেই দিল। ছেলে শহরে কাজে চলে যাবে বলে পাত্রপক্ষ আর দেরি করতে রাজি নয়। তাই 2 গ্রামের পুরোহিত ও 2 পক্ষ মিলে এই মাসেরই মাঝামাঝি একটা দিন দেখে বিয়ের দিন স্থির হল। সবাইকে সবাই মুখ মিষ্টি করালো। এই বার্তা বরণেও সারা গ্রামে একটা বেশ খুশির আবহাওয়া তৈরি হল। গ্রামের সবাই একটা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই বিয়ে উপলক্ষে সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল। গ্রামে কারোর বাড়ির কোনো অনুষ্ঠানে সবাই ঝাঁপিয়ে পড়ে, আর গ্রাম শুদ্ধ সকলেই নিমন্ত্রিত থাকে। সেই জন্য এক সন্ধ্যাবেলা সবাই মিলে গ্রামে উপস্থিত হলো। পুতুলের বাবা মোড়ল মশাইয়ের সামনেই গ্রামের সবাইকে বলল, তোমরা সবাই এসো, ইতি আমার বড় আনন্দ হচ্ছে। কিন্তু কিন্তু একটা ডর মনের মধ্যে খাইলি চক্কর মারতেছে। এই 2 বছরের মধ্যেই যতগুলো মাইয়ার বিয়ে হইছে সকলেই মরিছে। এই কদিন আগেও পুঁটি মাইয়ার নতুন স্বামীর সাথেই ওই পুরা পুকুর ধারে গিয়া মরিল। আর ওই সমীর বাবাজিরও কি হইল তা তোমরা দেখছো। এবার কো যে এখন কি করণ যায়? মোড়ল মশাই বলল, দাও এখন যা অবস্থা তাতে আমরা সবকিছু কইরাও কোনো ফল পাই নাই। ত্রিকাল গুনিনকেও ডাকতাছি, সেও তার মতো করছে, কিন্তু ওই কালা শক্তির কাছে সেও পরাস্ত হইয়া মরছে। পুলিশের লাশগুলাও গায়েব, তো কি করবা কও? মাইয়ার কি বেয়ে যাবে না? সেই বৃদ্ধ বলল, হ্যাঁ দেখো, আমরা সকলে এইবারে সারাদিন সারা রাত জায়গা থাকুক। গ্রামে যত মরদ আছে সবাই পাহারা দিব, যেন কিছুতেই মাইয়া জামাই কোনো মতে ওদিক পারে না যাইতা পারে। হ, তাহলেই বোধহয় আর কিছু হব না। পুতুলের বাবা এবার হেসে বলল, যতবার আমাগো মাইয়ারা মারা গেছে ওই মরা পুকুর ধারে গিয়া, এবার কোনো মতে ওদিক পানি যাওয়া নাই। একেবারে ঠিক কইছো কাকা। এক গ্রামবাসী বলল, মায়াগুলো নতুন স্বামীর সঙ্গে একটু একা থাকার লগে ওদিকে যায়। তুই বাসুরের পরে একখান ঘর সাইরা দিলেই তো হয়। যা করবা বাবা ঘরের মধ্যে কর। ওর এই কথা শুনে সবাই হেসে উঠল। মোড়ল মশাই বলল, তা যা কইছো, আমাগো মাইয়ারা একটু রোমান্টক। ও তোমরা তো বুঝবা না, মানে হইলা গিয়া একটু ভালোবাসা পছন্দ করে। তা অল্প বয়স, ও তো করবাই। ঠিক আছে, ওর কথায় শোনা হোক, তো আর চিন্তা নাই। সবাই গ্রামের কালী মন্দিরে পূজা দিয়া বের জন্য লাইগা বড় কেনে।
সময় বেশি না থাকায় সবাই গ্রামে বিয়ে নিয়ে লেগে পড়ল। পুতুলকে নিয়ে ওর মা গ্রামের কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রার্থনা করে বলল, মা মা গো মা, আমার আমার একখান মাত্র মাইয়া, তুমি এরে কায়রা লইলে আমি আমি তোমার এই চৌকাটে মাইতে ঠুইকা মরম। তুমি তুমি আমাকে একমাত্র ভরসা মা। মাগো আমি আমি তোমার ভরসায় এ মাইয়াকে বেঁধেছি মাগো মাগো। এই বলে মা মেয়ে দুজনেই ভক্তি ভরে প্রণাম করে চলে গেল। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। সকাল থেকেই সাজো সাজো রব, পাঁজি দেখে বিকেলের দিকে লগ্ন রাখা হয়েছে। ছেলের বাড়ির লোক একটু আপত্তি জানালেও গ্রামশুদ্ধ সবাই বলেছে রাতের দিকে এই অঞ্চলে একটু বন্যজন্তুর উপদ্রব বাড়ছে, তাই বেশি রাতে কেউ বাড়ি থেকে বেরোয় না, তাই দিনের আলো থাকতেই বিয়ে মিটে যাওয়াই ভালো। বৃদ্ধ বলেছিল, আসলে বিয়ের পর আমাকে নিয়ম হইল যে কালী মায়ের মন্দিরে বর কনেরে একসনে যাওয়া। উদিক পানে আবার জঙ্গল থাইকায় বেশি রাত হইলে যাওন যায় না, তাই সব মিলে বিচার কইরা এই বিকেল 4টার লগ্নেই বিয়ার সময় স্থিরকরণ হইছে। আপনারা সকাল সকাল লেহালে সেই না হয় খাবার খাইবেন। দুতরফার ঠাকুরমশাইকেই ভালোভাবে আগে থেকে তুষ্ট করা ছিল। ব্যাস, যত বড় মানুষই হোক ধর্মের এক বাণীতেই কান। তাই দুপুরের মধ্যেই বর তার বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে পড়েছিল। বরযাত্রীতে মেয়েরা থাকায় একটু পরেই আসারই কথা। মেয়ের বাড়ির লোকেরা বর এসে যাওয়ায় তাদের তত্ত্বাবধানে ব্যস্ত। মেয়ের কানেও বর আসার খবর আসায় তার থেকেও তার বন্ধুদের উৎসাহ বেশি। কারণ অতি স্বাভাবিক, বরের থেকেও বরের বন্ধুদের উপরে তাদের নজর বেশি। ফলে তারাও এসে বর ও তার বন্ধুদের সঙ্গে যত রকমভাবে রংঢং করা যায় সবই চলল। চাপা আগুন দুপক্ষেরই ছিল। তারাও তাদের পছন্দের মেয়েদের সঙ্গে একটু বেশি কথা বলতে লাগলো। মেয়েরাও কথা বলার ফাঁকে একটু বেশি ঢলে পড়তে লাগলো। এতে বরের বন্ধুদের মনে আনন্দ তো বেড়েই গেল। বরের বন্ধুদের মধ্যে একজন শহরে থাকে। সে দেখল এত মেয়েদের মধ্যে একজন কোনো কথা না বলে শুধুই হাসছে। মেয়েটাকে বেশ মিষ্টি দেখতে, চোখাচোখি অনেকক্ষণ ধরেই হচ্ছিল। কথায় কথায় মেয়েটার চুলের খোঁপা থেকে একটা ক্লিপ খুলে পড়ে গেল। ছেলেটা খেয়াল করলেও মেয়েটা করেনি। ছেলেটা এই ভিড় এড়িয়ে একটু উঠে গিয়ে সেই ক্লিপটা তুলে নিজের পকেটে রাখল। তারপর সে একটু দূরে গিয়ে মেয়েটাকে ইশারা করল। প্রথমে দেখতে না পেলেও 2-1 বারের ইশারায় সে তাকে দেখতে প্রথমে যেতে মাথা নেড়ে না বলে দিল। তখন সেই ছেলেটা হাতে ধরে সেই ক্লিপটাকে দেখালে সে অবাক হয়ে নিজের মাথায় হাত দিল। তারপর ইশারায় সেটা চাইল। ছেলেটা এবারে তাকে ইশারায় বাইরে আসতে বলল। এইবার ছেলেটা দুষ্টুমি করে দরজার বাইরে বেরিয়ে পেছন দিকে চলে এলো। সে বাইরে এসে দরজার দিকে তাকিয়ে রইল। সে জানে মেয়েটা এবারে তার কাছে ক্লিপটা নিতে আসবে, কিন্তু সে এলো না। ছেলেটা একটু মন মরা হয়ে ফিরে যেতে গেলেই হঠাৎ তার হাতে টান পড়ল। সে ঘুরে তাকাতেই দেখল মেয়েটা পেছনে দাঁড়িয়ে হাসছে। তারপর তার হাত থেকে ক্লিপটা ছিনিয়ে নিয়ে পেছন দিকে দৌড়ে গেল। ছেলেটাও তাকে ধাওয়া করল। মেয়েটা এত জোরে দৌড়চ্ছিল যে সে তাকে ধরতেই পারছিল না। মেয়েটা একটা অল্প জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে লাগলো। হঠাৎই একটা বাঁক ঘুরতেই সে আর তাকে দেখতে পেল না। সামনেই তাকিয়ে দেখল একটা বড় পুকুর। এদিকে জোরে দৌড়ে আসার জন্য নিজের বেগ সামলাতে না পেরে সে পুকুরে পড়েই যাচ্ছিল। এমন সময় কে যেন তাকে একটা হ্যাঁচকা টানে ধরে সরিয়ে দিল। ছেলেটা চমকে উঠে তাকিয়ে দেখল তার সামনে শ্বেত শুভ্র পোশাক পরিহিত সুশ্রুত গুম্ফযুক্ত এক দীর্ঘদেহী সৌম্যকান্তি পুরুষ দাঁড়িয়ে রয়েছে। ছেলেটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সেই সৌম্যকান্তি পুরুষ হেসে বললেন, তুমি যাকে খুঁজছো এসে নয়, এদিকে আর কখনো আসবে না, বুঝেছো? ছেলেটা একটু ঘাবড়ে গিয়ে মাথা নাড়ল। তিনি তখন তাকে শান্তভাবে বললেন, ঘাবড়িও না, এসো আমার সঙ্গে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি, তবে এখন কিন্তু আর পিছনে তাকাবে না। সেই ছেলেটা বিনা বাক্যব্যয়ে তার পিছনে যেতে লাগলো। এই লোকটার ব্যবহারে সে একটু অবাকই হয়েছিল, কিন্তু কিছু বলার সাহস পায়নি। হঠাৎই ছেলেটার মনে হলো তার পেছন পেছন কেউ যেন আসছে, কিন্তু উনি বারণ করেছে বলে ইচ্ছে থাকলেও তাকাতে পারছে না। একটা হাসির আওয়াজ সে পেল। আরে ওই মেয়েটা না তো!
এটা মনে হতেই সে সব বারণ ভুলে পেছনে তাকাতেই যাচ্ছিল, এমন সময় আবারও এক হ্যাচকা টানে সেই সৌম্যকান্তি পুরুষ ধমকে উঠে বললেন, বারণ করেছিলাম তো, তাহলে আবারও কেন একই ভুল করছো? এই বলে তিনি তার হাত ধরে টানতে টানতে নিয়ে চললেন। একটু পরেই সেই বিয়ে বাড়ির পেছনের দরজাটা সে দেখতে পেল। আর একটা জিনিস দেখি সে চমকে উঠল, আরে সেই মেয়েটা তো এখানে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটাকে এবারে সেই সৌম্যকান্তি পুরুষ বললেন, তুমি যাকে দেখেছিলে আর এ এক নয়। আমি ওখানে না উপস্থিত থাকলে তোমার খুবই বিপদ হতো। যাও, বরের কাছে গিয়ে বসো। অপরিচিত জায়গায় এদিক ওদিক ঘোরা অনুচিত। এই বলে তিনি কোথায় একটা চলে গেলেন। ছেলেটার কাছে এবারে মেয়েটা দৌড়ে এসে বলল, দেও আমাকে ক্লিপ দেও। ছেলেটা একটু বোকা বোকা ভাবে তাকিয়ে বলল, তুমি তো ওটা আমার হাত থেকে নিয়ে গেলে, আমাকে নিয়ে পুকুর ধারে গেলে, তারপর পুরো হাওয়া। সে অবাক হয়ে বলল, আরে ওরা তো আমারে ডাকিল, আমি ওদিকে চলে গেলুম। এখন তুমি বলছো আমি তোমার কাছ থেকে লিয়াছি? মিথ্যে কইও না। ছেলেটা ওকে সব ঘটনাটা বলল। সেটা শুনে মেয়েটার মুখটা পাংশুবর্ণ হয়ে গেল। সে তাকে বলল, উনি তোমাকে যা কইছেন ঠিকই কইছেন। তুমি এখন চুপটি কইরা ওদিক মানে যাও দেখি। সে একটু ভয়ই পেয়েছিল, তাই তড়িঘড়ি ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে ঢুকে সে দেখল সবাই খুব আনন্দ করছে। সে কাউকে কিছু না বলে চুপটি করে বসে পড়ল। কিছুক্ষণ পরই মেয়ের বাবা এসে বরসহ সবাইকে বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য ডাকতে এলেন। মেয়েরা বরের হাত ধরে মণ্ডপের দিকে নিয়ে যেতে লাগলো, আর ওরা সবাই তার সাথে যেতে লাগলো। ওখানে গিয়ে সেই ছেলেটা দেখল একটা চেয়ারে সেই সৌম্যকান্তি পুরুষ বসে আছে, আর তার পায়ে সবাই পটাপট প্রণাম করছে। এমন সময় মেয়ে মণ্ডপে চলে এলো। পাত্র ও কনে দুই পক্ষই সেই পুরুষের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই বিয়ের কাজ শুরু করলেন। কনে পক্ষের অনেকেই সেই মানুষটার পরিচয় জানতে চাইলে পাত্রপক্ষ বলল, উনি আমাকে গুরুদেব বাবা উমানন্দ মহারাজ হিমালয় ঠাইকেন। আজই বিয়ে উপলক্ষে অনেক অনুরোধের পরে এসেন। খুবই সিদ্ধ পুরুষ। খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। তারপর বাসর ঘরে ইয়াং ছেলে মেয়েরা ঢুকে গেল। কথা মতো বয়স্ক লোকজন সবাই যে যার বাড়িতে চলে গেল। একদল ছেলেরা বাড়িটার চারপাশে পাহারায় রইল। মোড়ল মশাই এবং সেই বৃদ্ধ সেই বাড়িতেই রয়ে গেল। বিয়ে ও খাওয়া সন্ধ্যা 7টার মধ্যেই মিটে গিয়েছিল। কথা মতো বর কনেকে একটা আলাদা ঘর ছেড়ে দেওয়া হলেও দরজাটা খোলা রাখতে বলা হয়েছিল। রাত 10টা। গ্রামে গভীর রাতের মধ্যেই পড়ে। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎই প্রচণ্ড একটা ঝড় উঠল। চারপাশে শংস করে আওয়াজ। গাছপালার মধ্যে যেন এক অঘোষিত যুদ্ধ লেগে গেছে। উমানন্দ ধ্যানে বসেছিল। তার চোখ খুলে গেল। তিনি মনের মধ্যে এক অশনি সংকেত পেলেন। তিনি তড়িঘড়ি উঠে দৌড়ে গেলেন সেই ঘরের দিকে। ঘরের মধ্যে উকি মেরে দেখলেন ঘরের দরজার বাইরে দুটো ছেলে শুয়ে ঘুমোচ্ছিল। তিনি তাদেরকে ডেকে তুললেন। তারা ধরফড়িয়ে উঠে দেখে সামনে উমানন্দ দাঁড়িয়ে রয়েছেন। তার মুখ গম্ভীর। তিনি হাতের ইশারায় ঘরের মধ্যে নির্দেশ করলেন। তারা ঘরে ঢুকে চমকে উঠল। এ কি, ঘরে বর কনে কেউ নেই। তারা বেরিয়ে আসার আগেই উমানন্দ ঘরে ঢুকে বললেন, পিছনের দরজাটা মনে হয় খোলা। ওরা দৌড়ে গিয়ে দেখে পেছনের দরজাটা খোলা নয়, ওটা বাইরের দিক থেকে কেউ বন্ধ করে দিয়েছে। ওরা অবাক হয়ে গেল। উমানন্দ বললেন, ওই দিকে কি করে যাওয়া যায়? তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দেখো, ওরা কোথায় গেল? ওরা বলল, মহারাজ, ওদিকে যাওয়া যায় বড়ই মুশকিল, কারণ পিছনে একটা পুকুর আছে বটে। উমানন্দ দৌড়ে গিয়ে তার বলিষ্ঠ পায়ে 2-3 বার সজোরে লাথি মারতেই ওই দরজাটা খুলে গেল। তিনি ছেলেদেরকে বললেন, এই রাস্তাটা কোন দিকে গেছে? সেই পুকুরের দিকে নয় তো? ওদের মুখ শুকিয়ে গেল। ওরা বলল, এই রাস্তাটা দিয়া অল্প সময় পুকুরে যাওয়া যায় বটিক। উমানন্দর মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল। সর্বনাশ! তিনি দৌড়ে নিজের ঘর থেকে ঝোলাটা নিয়ে ওদেরকে বললেন, তোমরা এখানকার সবাইকে নিয়ে পুকুর পাড়ে জলদি এসো। এই বলে তিনি ওই দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন।
ছোকরারা ঘরের মধ্যে সবাইকে ডেকে বলল, ওগো সর্বনাশ হইছে, বরকুনে রে আমারও খুঁজা পাওয়া যাইতেছে না। ওগো উঠো সব, মহারাজ সবাই রে লিয়া পুকুর পাড়ে যাইতা কয়েছেন, তাড়াতাড়ি এসো সব। বিয়ে বাড়িতে হুলুস্থুলু অবস্থা। মেয়েরা কাঁদতে লাগলো, ছেলেরা সবাই চমকে উঠে তাদের সামলাতে লাগলো। বৃদ্ধ বলল, এখন কায়দা কি হইব? মহারাজ যা কয়েছেন সাই মতো সব পুকুর ধারে চলো গিয়া। বাইরে সেই প্রচণ্ড ঝড়ে চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। সেসবে তখন কারো খেয়াল নেই, কারণ সবারই আরও দুটো মৃত্যু যাতে না হয় সেই জন্য ইষ্ট নাম জপ করতে করতে চলল। বৃদ্ধ যেতে যেতে বলল, আমাকে ওদের ওই ঘরে যাইতা দেওয়াটাই উচিত হয় নাই, কিন্তু ওরা সব জানার পরেও কেমনে যে ওদিকে গেল সেটাই তো বুঝতে পারতেছি না। ততক্ষণে আকাশে বাতাসে সেই ভয়ঙ্কর হাসির আওয়াজ শোনা যাচ্ছে। ওদের ভয়ে বুক শুকিয়ে গেল। দূরে তাকিয়ে দেখল পুতুলের শাড়ি খুলে মাটিতে পড়ে আছে। তার স্বামীরও গায়ে জামা নেই। সে মাটিতে বসে কেমন একটা অদ্ভুত ধরনের আচরণ করছে। আর পুতুল সেই মহারাজের দিকে তাকিয়ে মাঝে মাঝে রাগে প্রচণ্ড চিৎকার করছে আর দুই হাত আকাশে তুলে কি যেন করার চেষ্টা করছে। মহারাজ তার হাতে একটা বড় হাড়ের টুকরো ধরে ওর দিকে তাক করে মন্ত্রোচ্চারণ করছে। মহারাজ তাকে বলছেন, তুই ওকে আর স্বামীকে ছেড়ে দে, ওকে ছেড়ে চলে যা, না হলে আমি কিন্তু তোকে ছাড়বো না। পুতুল এবারে বিভৎসভাবে তাচ্ছিল্যের হাসি হেসে চিৎকার করে উঠল, তুই আমার আটকাবি? আটকুরির বেটা, আমি ওদের কাউকে ছাড়বো নি। ওর স্বামীরা আমার দরকার, ওর সঙ্গে সোহাগ করব, বুঝলি? মহারাজ এবার ওই পুকুরে নেমে তার ঝোলা থেকে কমণ্ডলু বার করে জল ভরে নিয়ে তাতে মন্ত্রপুত করলেন, কিন্তু বাঁ হাতে সেই হাতটা ওর দিকে তুলে রেখেছেন। তারপর হাতে 2-3 বার ওই জল নিয়ে ওর গায়ে ছুঁড়ে মারলেন, আর সেই জল পড়া মাত্র সে তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো। ওর দিকে এগিয়ে আসার চেষ্টা করেও পারল না। তিনি এবারে পেছনে তাকিয়ে গ্রামবাসীদের দেখতে পেয়ে চিৎকার করে বললেন, তোমরা একজন এখানে এসে আমার ঝোলা থেকে জিনিসপত্র বার করে যেভাবে বলছে সেভাবে যজ্ঞ প্রস্তুত করে দাও, আর 2 জন আমার পিছনে বসো। ওরা মহারাজের কথা মতো যজ্ঞ প্রস্তুত করে দিলেন। এর মাঝে তিনি তাকে মাঝে মধ্যে মন্ত্রপুত জল ছুড়ে দিতে লাগলেন। সেই জলের জন্য যেন আস্তে আস্তে ঝিমিয়ে পড়েছিল সে। তারপর তিনি ওই 2 জনের সঙ্গে কানে কানে কিছু কথা বললেন। এর মধ্যে পুতুল 2 হাত উপরে তুলে কি একটা করতেই ঝড়ের দাপট ভয়ঙ্কর বেড়ে গেল। আগের মতোই যজ্ঞের আগুনও নিভে যেতে লাগলো। এসব দেখে পুতুল আবারও সেই ভয়ঙ্করভাবে হেসে উঠল। পেছনের 2 জন আরও গাছের ডাল আনার জন্য উঠতেই মহারাজ গম্ভীর কণ্ঠস্বরে তাদেরকে বারণ করলেন। তারপর ওই যজ্ঞের আগুনের উপরে একবার হাতের আঙুলগুলো ঘুরিয়ে দিতেই আগুন আবারও দাউ দাউ করে জ্বলে উঠল। পুতুল এবারে হাসে থামিয়ে মুখে অদ্ভুত আক্রোশে চিৎকার করে উঠল। তারপর হিংস্রভাবে বলল, তুই ভাবছিস আমারে আটকাইবি? ঠেমনা বুড়া, তোর মাথা কাইটে আমি রক্ত যদি না খাইছিস তবে আমার শান্তি লাই। দেখ দেখ আমি কি করি। তারপর হঠাৎই সে হাত দুটো উপরে ঘোরাতে লাগলো, আর অমনি চারপাশে মরা শকুন কাক এসে ওদের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে চক্কর কাটতে লাগলো। পুতুল হি হি করে হাসতে লাগলো। গ্রামবাসীরা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। মহারাজ এবারে রেগে সেই হাড়টাকে উপরে একটা কাকের দিকে তাক করতেই সেটা নিচে তার পায়ের কাছে পড়ে ছটফট করতে লাগলো। তিনি ঝোলা থেকে একটা ধারালো ছুরি বের করে ওই কাকটাকে ধরে এক কোপে ওর গলা কেটে দিলেন। তারপর ওই কাকের ধরটাকে ধরে ওই যজ্ঞের আগুনের উপরে ওর রক্ত ফেলতে লাগলেন, আর হাড়টাতেও কিছু রক্ত মাখিয়ে দিলেন। এইবারে এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই আগুন থেকে নীল রঙের একটা ধোঁয়ায় চারপাশ ঢেকে গেল, আর মুহূর্তের মধ্যে ওই পাখিদের আওয়াজ মিলিয়ে গেল। ধোঁয়ার কুণ্ডলিটা সরতেই সবাই দেখল কোথাও কোনো পাখি নেই। এবারে পুতুল আরও আক্রোশে চিৎকার করে উঠল। উমানন্দ পাশের একজন গ্রামবাসীকে ডেকে কিছু কথা বলতেই সে ভয় পেয়ে গেল। তখন তিনি সেই বৃদ্ধকে কাছে ডেকে কিছু কথা বলে চললেন।
এছাড়া আর কোনো উপায় নেই। এটা আপনাকে করতেই হবে, না হলে আমি এই আত্মাকে বশ করতে পারবো না। সমস্ত গ্রামবাসীর কথা ভেবেই আপনাকে এই কাজ করতে হবে। বৃদ্ধ একটু চুপ করে থেকে মাথা নেড়ে চলে গেলেন। ততক্ষণে পুতুল আবারও তীব্র বেগে মুখটা হা করে ফুঁ দিল, আর ওদের পাশের বড় নিম গাছটা মাঝখান থেকে ভেঙে ওদের মাথার উপর পড়ার আগে বাঁই বাঁই করে ঘুরতে লাগলো। সঙ্গে গ্রামবাসীরা চিৎকার করে উঠে পালাতে গেলে উমানন্দ বললেন, এখান থেকে তোমরা যাই হোক না কেন, নড়বে না। ও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে তিনি ওই গাছটার দিকে দুটো হাত বাড়িয়ে দিয়ে হাতটা মুঠো করলেন। সঙ্গে সঙ্গে ওই গাছের ঘোড়া বন্ধ হয়ে গেল। উমানন্দ এবারে নিজের হাত দুটো সামনে টেনে পেছনে ছুঁড়ে পুকুর পাড়ের ওপারের দিকে নির্দেশ করতেই সেটা উড়ে পুকুরের উপরে কোথায় একটা ধপাস করে পড়তেই একটা বড় জোরে হুড়মুড় করে কি যেন ভেঙে পড়ল। পুতুল সেটা দেখে রাগে আবারও চিৎকার করে উঠল, আর সঙ্গে সঙ্গেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। পুতুল এবার পাগলের মতো দুই হাত বুকে চাপড়ে চিৎকার করতে লাগলো। পুকুরের ওদিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো সে। তারপরে রেগে বলল, তুই আমার সোহাগ ঘর জ্বালিয়ে দিলি। তোকে এবার আমি জ্যান্ত চিবিয়ে খাবো। মহারাজ ততক্ষণে ঝোলা থেকে একটা বড় দড়ি খুলে ফেলেছিলেন। ওর মাথায় একটা আঁকশি লাগানো। পুতুল তখন পাগল হয়ে উঠেছে। সে পুকুরের ধারে যাওয়ার জন্য লাফ দিতেই উমানন্দ সেই দড়িটা তার দিকে ছুঁড়ে দিলেন, আর আঁকশিটা ওর গলায় আটকে যেতেই সে ওপারে আর যেতে পারল না। সে হাওয়ায় ভাসতে লাগলো। এই সময় উমানন্দ তাকে ওই দড়ি ধরে এক টান মারলেন। পুতুল উড়ে এসে সামনে আঁকা একটা বৃত্তের মধ্যে পড়ল। তারপর সে সেখান থেকে বেরোবার চেষ্টা করতেই বৃত্ত জুড়ে আগুন জ্বলে উঠল। সে হিংস্রভাবে চিৎকার করতে লাগলো, কিন্তু কিছুতেই বেরোতে পারল না। উমানন্দ এবারে হেসে বললেন, ইরে, হয়ে গেল তোর সব জারি জুড়ির কাজ শেষ। অনেক মানুষ তো মেরেছিস, এবার তোর পালা। এই বলে তিনি হাসতে লাগলেন। সে আরো জোরে হাসতে লাগলো। তারপরে বলল, আমারে তুই আটকাইতে পারবি নি। আমারে সে বাঁচাইয়া লিয়া যাবে, দেখ। এই বলে সে চিৎকার করে উঠল, মারে আমারে বাঁচা। আমার এই ঢ্যাবনা ধইরা রাখছে, আমারে বাঁচা মা। কিন্তু কিচ্ছু হলো না। সে আবার বারবার চিৎকার করতে লাগলো। তারপর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কিন্তু কিছুই হলো না। উমানন্দ এবারে হাসতে লাগলেন। তারপরে বললেন, তোর সব জারি জুড়ি শেষ। তোর মা আর জীবিত নেই। তোকে বাঁচানোর এখন আর কেউ নেই। এবার তুই বল, কেন করতিস? সে যেন একটু ঝিমিয়ে পড়ল। তারপরে বলল, আমার বিয়ে হবার কইতেছিল, কিন্তু বিয়ের কদিন আগে জ্বরে আমি মইরা গেলাম। আমার মনে সুপ্ত ভোগের বাসনা অতৃপ্ত রইয়া গেল। তখন আমার মাইয়া কালো জাদু কইরা আমারে বাঁচায়। তারপর থাইকা আমি এখানে যে মাইয়ার বিয়ে হয়, তার শরীরে ঠুইকে তার স্বামীরে ভোগ কইরা মেরে ফেলি বলে হাসতে লাগলো। তারপর রেগে উঠে বলল, কিন্তু এবার তুই আমার আটকাইলি, কিন্তু আমি তো পুতুলের শেষ কইরা দিমু। তুই আমারে বন্দি বানালে কি হবে? এমন সময় একটা কাটারি পেছন থেকে উড়ে উমানন্দের মাথার দিকে আসতে লাগলো। পাশের গ্রামবাসী সেটা দেখতে পেয়ে উমানন্দকে ধরে ঠেলার চেষ্টা করলো। একটা খ্যাঁচ করে আওয়াজ হলো, আর কিছুটা রক্ত ওই আগুনে গিয়ে পড়ল। এক মুহূর্তের জন্য চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল। তারপর সবাই হায় হায় করে চিৎকার করে উঠল। উমানন্দকে বাঁচাতে গিয়ে সেই ছেলেটা নিজেকে আহুতি দিল। এই দেখে উমানন্দ ক্রোধে উন্মাদ হয়ে গেলেন।
তিনি সেই যজ্ঞ থেকে জ্বলন্ত কাঠ নিয়ে ওই পুতুলের দিকে এগোতে লাগলেন। পুতুল জোরে জোরে হাসতে লাগলো। তখন বৃদ্ধ বলল, বাবা কি করছেন? এতে তো পুতুলা মারা যাবে। উমানন্দ কারো কথা না শুনে ওই জ্বলন্ত কাঠ দিয়ে জোরে জোরে পুতুলকে মারতে থাকলেন। পুতুল যন্ত্রণায় চিৎকার করে উঠল। তারপর উমানন্দ তার কপালের মধ্যে তার তর্জনী স্পর্শ করে চিৎকার করে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। ওং প্রত্যালীরপদং ঘোরং মুন্ডমালা বিভূষিতম খড়বং লম্বদারিং ভীমং ব্যগ্রচর্মাবৃতং কঠোই নবো যৌবন সম্পন্নং পঞ্চমুদ্রা বিভূষিতম চতুর্ভুজং লোলোজিহ্বং মহাভীমং বড়প্রদম খড়গ কর্তৃক সমাযুক্তং সর্বেতর ভুজোদ্বয়ম কৃপানত পল সংযুক্তা সব্যপাণি যুগান্বিতম পিঙ্গোগ্রৈকুজাটং ধয়োন্মালা বক্ষো ভঞ্চভূষিতম মলার্কমণ্ডলকার লোচনত্রয় ভূষিতম জলোচ্চিত্তামধ্যগতং ঘোরদ্রষ্টং করালিনম সাবেশ মেরুবদনং স্ত্রলঙ্কার বিভূষিতম বিশ্বব্যাপকতায়ান্ত শ্বেতপদ্ম পরিস্থিতম। পুতুলের মুখ ক্রমশ বিভৎস হয়ে যাচ্ছিল। তার মুখটা এক একবার করটির রূপ নিতে লাগলো। সে রাগে ফুঁসতে লাগলো। গ্রামবাসীরা তার এই রূপ দেখে ভয়ে থর থর করে কাঁপতে থাকলো। উমানন্দ চিৎকার করে বললেন, ছেড়ে দে ওকে, আর তুই যা তোর আসল জায়গায়। তারপর সে প্রচণ্ড চিৎকার করে উঠে মাটিতে পড়ে গেল। চারপাশে ঝড়ের তাণ্ডব থেমে গেল। ভোর হয়ে এসেছে। উমানন্দ একটু এগিয়ে গিয়ে তার স্বামীর মাথায় হাত বুলিয়ে মন্ত্রোচ্চারণ করতেই সে নিজের সম্বিত ফিরে পেল। তারপর তার পায়ে প্রণাম করল। তাকে ধরে তিনি তুললেন। তারপর এক গ্রামবাসীকে ডেকে বললেন, একে নিয়ে যাও, এর বিশ্রামের প্রয়োজন। উমানন্দ এবারে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন। সব গ্রামবাসীরা তার কাছে এসে কৃতজ্ঞতা জানাতে লাগলো। ছেলের ও মেয়ের বাবা এসে তার পা ধরে কেঁদে ফেললেন। তিনি সমস্ত গ্রামবাসীদের বললেন, যাও, তোমাদের সব বিপদ কেটে গেছে। পুতুলকে নিয়ে যাও, ওর বিশেষ বিশ্রামের প্রয়োজন। অন্য গ্রামবাসীরা মোড়ল মশাইকে ধরে তার সামনে আনলো। তিনি তার পায়ে কেঁদে পড়ে বললেন, আসলে আমার মাইয়ার বিয়ের আগে মহিরা যাওয়ায় ওর মায়ের মাইটা খারাপ হয়ে গিয়াছিল। আমি সব যেন চুপ কেটেছিলাম, কারণ ও আমার কোনো কথাই শুনতো না। ও বলেছিল যে গ্রামে আমার মাইয়ার বিয়ে হয়নি, এখানে কোনো মাইয়ার বিয়ে হব না, ও হতে দেবে না। তাই ও কালা জাদু কইরা সবাই রে মারতো। সেদিন সমীর কেউ মাইরা ছিল, কারণ সমীরের উপর আমার মাইয়ার লোভ ছিল, ওর সঙ্গে সম্পর্ক করছিল। কিন্তু ওকে ও বয়সে ছোট হাত দিয়া বিয়ে করতে চাইনি। আমি অনেক হাত পা জোর কইরেছিলাম, কিন্তু শোনে লাই। বদনামের ভয় আমি কারেও কিছু কইলাই, মনে মনে রাগ পয়সাতেছিলাম। তার শোধ আমার বউ আর মরা মাইয়া তুলছে। বৃদ্ধ তাকে এক চড় মেরে বলল, কিন্তু এই মহাপুরুষটারে তুই মারতে গেছিলি কেন? মোড়ল মশাই এবারে কেঁদে ফেলে বলল, আমি যখন শুনলাম আমার বউরে তোমরা মাইরা অজ্ঞান করতেছ, তারে হাত মুখ বাইন্দা ফেলি রাখছ, তখন আমি আর সইতে পারিনি কাকা। তারপর আমার মেয়েটারে যখন উনি বন্দি বানায় কষ্ট দেশালেন, তখন আমি আর সইতে পারিনি। আমি বড় অন্যায় করছি, বড় অন্যায়। কিন্তু আমার দিকে চাইয়া দেন, আমি এত মানুষ। বৃদ্ধ তাকে আরো একটা চড় মেরে বললেন, তুই একটা খনি, তুই আর তোর বউ শুধু মানুষ খুন করসনি, আমাগো সবার বিশ্বাস রে তুই খুন করছিস। তোর অপরাধের কোনো ক্ষমা নাই। পুলিশের গাড়ি এসে গিয়েছিল। পুলিশ অফিসার এসে বললেন,
ঠিক সময় এসেছি তো? আবারও একটা চমৎকার করলেন। উমানন্দ হেসে বললেন, হ্যাঁ তা বটে, পুলিশ তো সিনেমা শেষেই আসে। পুলিশ অফিসার হাসতে লাগলেন। ছেলের বাবা অবাক হয়ে বললেন, গুরুদেব আপনি আগে থাইকাই জানিতেন, কিন্তু জানিলেন কি কইরা? গুরুদেব বললেন, আমি এই গ্রামে ঢুকেই বুঝেছিলাম কিছু কালো ছায়া এর মধ্যে বাস করছে। আমি একটা গন্ধ পাই, তাই আগেই আমি তোমাদের গাড়ি থেকে আগেই নেমে যাই। তারপর সেই গন্ধ লক্ষ্য করেই আমি এগুতে থাকি। আমি এই পুকুরের পিছন দিকে গিয়ে দেখি একটা ভাঙা ঘর, আর তার মধ্যে দুর্গন্ধ ছাড়ছে। গিয়ে দেখি একটা মুন্ডু ও একটা আধ খাওয়া গলা পচা ধর পড়ে আছে। পাশে একটা গলা পচা হাত, তার পাশে আরো একটা কঙ্কাল। আমি বুঝতে পারি এখানে কিছু গোলমাল আছে। তারপরে পুকুর পাড় ধরে এগুতে থাকি। দেখি একটা ছেলে, মানে তোমার ছেলের বন্ধু, কাকে লক্ষ্য করে পাগলের মতো দৌড়ে আসছে। আমি তাকে ধরে ফেলি, না হলে ও জলে পড়ে যেত। আমার বুঝতে বাকি রইল না যে কোনো অশুভ আত্মা ওকে এখানে ভুলিয়ে নিয়ে আসছিল। তারপর মোড়ল মশাইয়ের বউ যখন আমাকে প্রণাম করে, তখন আমি ওর সঙ্গে আমার চোখাচোখি হয়ে গিয়েছিল। তার চোখে একটা প্রচন্ড চাপা হিংস্রতায় যেন জ্বলছিল, তবে খুবই দ্রুততায় সে নিজেকে সামলে নেয়। তার গায়েও আমি সেই খটকা গন্ধটা পাই। ব্যাস, দুইয়ে দুইয়ে চার করে ফেলি। ওরা রাতের বেলা প্রথমে কনেকে বশ করে, তারপর সেই তার স্বামীকে বশ করে নিয়ে যায় ওই ঘরটাতে। ওখানে সম্ভব করে দুইজনকে মেরে ফেলে, আর বাড়ি থেকে এই কালা জাদু করে মোড়ল গিন্নি। তাই যজ্ঞের মাঝেই তখন আমি একদলকে গিয়ে মোড়ল গিন্নিকে অজ্ঞান করতে বলি, আর একদলকে বলি পুকুরের ওপারে গিয়ে বাড়িটাকে জ্বালিয়ে দিতে। ওই গাছটা দিয়ে পুকুরের ওই পারের বাড়িটার ওপরে ফেলি, এতে ওদের অন্ধকারে খুঁজতে পেতে সুবিধা হয়। ওরা বাড়িটা জ্বালিয়ে দেওয়ায় সব পুড়ে যায়। মোড়ল কন্যাকে আগে দাহ করা হয়নি, ওখানে ফেলে রেখেছিল এই কাণ্ডগুলো করার জন্য। আশা করি আর উপদ্রব হবে না। বৃদ্ধ বলল, নিজের মাইয়া শান্তি পায় নাই বইলা আর গ্রামের মাইয়াদের তোরা মারছিলি মোরল। তোরা কি মানুষ? এত হিংসা তোদের? তোরা এই মাইয়া গুলার মধ্যে নিজেদের মাইয়াদের দেখতে পারস লাই? জান, এই অমানুষ আর ওর বউকে লিয়া যান, আমরা ওদের মুখ দেখতে চাই না। পুলিশ মোড়ল মশাইকে নিয়ে গেল। উমানন্দ বৃদ্ধের হাতে 2 জোড়া করে 4টে করে কিল দিয়ে বললেন, এটা তারা মায়ের মন্ত্রপুত। আপনি 4টা মোড়লের বাড়ির ভেতরের চারপাশে ও বাকি 4টা এই গ্রামের চারপাশে পুঁতে দেবেন। আশা করি আর কোনো সমস্যা হবে না। তারপর পুলিশ অফিসারকে বললেন, আমি আপনার একটু ফেভার নেব। আমাকে একটু 10 ঘোড়া গ্রামে পৌঁছে দিতে হবে। এখান থেকে 40 কিলোমিটার হবে, অসুবিধা হবে না তো? পুলিশ অফিসার হাসতে হাসতে বললেন, আরে গুরুজি, এনিথিং ফর ইউ। আপনি গাড়িতে উঠে বসুন। গ্রামবাসীরা সবাই হৈ হৈ করে উঠল। ছেলে ও মেয়ের বাবা এসে পায়ে কেঁদে পড়ে বললেন, বাবা, আমাদের একটু সেবা করার সুযোগ দিন বাবা। আর সকালে না খেয়ে গেলে আমাদের সকলের অকল্যাণ হবে বাবা। আমরা হাত জোর করে বলছি আপনাকে, আমাদের একটু সুযোগ দিন বাবা। আমি হাত জোর করে বলছি। উমানন্দ হেসে বললেন, ঠিক আছে, কিছু শুকনো খাবার দিয়ে দাও। আর তোমাদের মতো ওখানেও কিছু সমস্যা হয়েছে, তাদেরও তো দেখতে হবে। আমাকে এখনই যেতে হবে, বুঝলে? এই বলে তিনি পুলিশের গাড়িতে উঠে বসলেন। সবারই চোখে তখন জল। গাড়ি স্টার্ট দিতে যাবে এমন সময় গুরুজি গুরুজি বলে কেউ ডাকতেই তিনি ঘুরে তাকাতেই দেখলেন পুতুল ও তার স্বামী দৌড়ে দৌড়ে আসছে। তারা এসে তার পায়ে মাথা রেখে প্রণাম করল। উমানন্দ তাদের আশীর্বাদ করে বললেন, আয়ুষ্মান আয়ুষ্মতি ভব, তোমরা সুখী হও। তারা মা তোমাদের মঙ্গল করুক। জয় মা। তারপর সবার উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই ভালো থেকো। তারা মা তোমাদের সকলের রক্ষা করবেন। জয় জয় মা তারা। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললেন। কেউ হাত নেড়ে, কেউ হাত জোর করে তাকে প্রণাম করে বিদায় জানালো। গাড়ি চলতে লাগলো। গ্রামটা পথের মাকে একসময় মিলিয়ে গেল। উমানন্দ চললেন তার পরবর্তী অভিযানের পথে।
আমাকে আইলে তুই আমারে খা, বিয়া করিলে তুই মরিয়া যা। চলাত 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 চলাত। শেষ হলো স্কেরিটেলসের আজকের গল্প মোহিনীর মায়া। তোমরা যারা গল্পটা শেষ পর্যন্ত এতদূর শুনলে, তোমরা কে কোথা থেকে আজকের গল্পটা শুনলে আর তার সঙ্গে তোমাদের নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে প্রত্যেকে আমায় জানাও। আজকের গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। ভালো লাগলে সেটাও জানাও, খারাপ লাগলে সেটাও জানাও। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, সবার কাছে এই গল্পটা শেয়ার করে পৌঁছে দাও। আর এখনও যদি স্কেরিটেলসকে সাবস্ক্রাইব না করো তাহলে আর কবে করবে ভাই? সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরকে স্কেরিটেলসের সমস্ত আপকামিং প্রজেক্টসের বিষয় লেটেস্ট আপডেটস দেওয়ার জন্য যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আমি খুলেছি, সেখানে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে গিয়ে জয়েন হও। লিংক ডেসক্রিপশনের উপরে দেওয়া আছে। এছাড়া আমায় পার্সোনালি ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না। আমার আইডির লিঙ্কও দিয়ে রাখলাম, চাইলে ইনস্টাতে মেসেজ করে আমার সাথে কথাও বলতে পারো। আজকের গল্পটা লিখেছিল অনির্বাণ বিশ্বাস, গল্প পাঠে ছিল শুভ, গল্পে বিভিন্ন চরিত্রে ছিল অভিক, রায়না, সৃষ্টি, আদিত্য, দিব্যেন্দু, শুভ এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। আজ আমরা আমাদের পাশে পেয়েছি থ্রিল চার্জার থেকে অভিক, স্যাটারডে স্টোরিজ থেকে শুভ এবং ফিকশন দুনিয়া থেকে দিব্যেন্দুকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিঙ্কও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই কিন্তু ওদের চ্যানেলগুলোও ভিজিট করো।